সাদিদের চোখে মুখে প্রচণ্ড বিরক্তির ছাপ, সাথে যুক্ত রয়েছে হালকা রাগের আভা। কিন্তু নীলা এই মুহূর্তে শাশুড়ি বোনকে পেয়ে নিজের মধ্যকার ভয়টাকে সাদিদের সম্মুখে আসতে দিতে চাইছে না। আমি কিন্তু এবার লাস্ট বার বলছি, এরপর কথা নয়, ডিরেক্ট অ্যাকশনে যাব। মা দেখছেন আপনার বজ্জাত ছেলে কি বলছে, আপনাদের সামনেই আমাকে ওয়ার্নিং দিচ্ছে। হে রে সাদি, সত্যিই তো তুই আমার মেয়েটার পিছনে এমন হাত ধুয়ে লেগেছিস কেন? তাহলে আর কি করব? তোমাদের আদরের দুলালি আমার একটা কথা শুনতে চায়। এমন কথা বলেন কি জন্য? সেগুলো মানা যায় না। সাদিদ পুনরায় একবার নিজের তীক্ষ্ণ দৃষ্টি নীলার উপর ফেলে তাকে নিঃশব্দে শাসাল। কিন্তু নীলা সেসবের তোয়াক্কাই করল না। সে যাবে মানে যাবেই, তার বেস্টুর বিয়ে বলে কথা। নীলার না গেলে কি হয়? দেখ সাদি, তুই কিন্তু এবার বেশি বেশি করছিস। সবাই গেলে নীলার কেন বারণ? কেননা গোত্রাতেও তার শারীরিক অবস্থা ভালো ছিল না। এখন শান্তাদের বাসায় না যাওয়ার হলে এখনই ডক্টরের কাছে চেকআপের জন্য নিয়ে যেতাম। যেহেতু এখন যাচ্ছি না, তাই ফিরে এসেই প্রথমে তাকে চেকআপের জন্য নিয়ে যাব। আর আমি চাই না অসুস্থ শরীর নিয়ে এসে বারবার এখানে সেখানে দৌড়াদৌড়ি করুক। সে যেতে ইচ্ছুক। এমন করছিস কেন? সে হুহুত কিছু করতেই ইচ্ছুক। সেসবে আমার কান দিল হবে না। নীলার সাদিদের এমন কথার পরিবর্তে সাদিদের অগোচরে ভেঙচি কাটল। কিন্তু দুর্ভাগ্যবশত নীলার কার্যকলাপ সাদিদের নজরে পড়ে গেল। তাই তো আরও একদফা নীলা তার ভস্মকারী দৃষ্টির সম্মুখীন হল। অবশেষে এত আকুতি মিনতি করেও সাদিদের মন পাওয়া গেল না। সে নীলাকে নিয়ে গেল না যে নিয়ে গেলই না, তার সেখানে উপস্থিত হওয়াটা প্রয়োজন বিধায় তাকে যেতে হয়েছে। নতুবা নীলার মন যেহেতু খারাপ ছিল তাই আর যেত না। কিন্তু আফসোস, কি আর করার? থাক পরে ডাবল আনন্দ দিয়ে পুষিয়ে নিবে। শান্তদের বসার ঘরে সাদিদ, তানবীর অর্ণবসহ হাসিবুর রহমান, শায়লা রহমান এবং শাহেদ বসা রয়েছে। সবার মুখ থমথমে। কেননা এই ছেলেটার হাসিমাখা মুখের পিছনে যে এতটা কষ্ট লুকায়িত ছিল তারা কেউ সেটা বুঝে উঠতে পারেনি। আচ্ছা, এই ছেলেটা না হয় তাদের আপন মনে করে বলেনি, কিন্তু পেটের ছেলেটা, সে কিভাবে এত বড় সত্য তাদের থেকে গোপন করে গিয়েছে? কিন্তু তারা অবাক হলেও শান্তর বাবা কামাল শেখ এসবে বড্ড বিরক্ত। প্রথম দিকে ছেলের আর্থিক অবস্থা এবং প্রশংসা শুনে মনে মনে বেশ আনন্দ পেয়েছিলেন, কিন্তু এখন বেশ বিরক্তির রেশ তার চোখে মুখে। তাহলে এখন আপনারা কি চাচ্ছেন? আমি আমার মেয়ের এত ভালো সম্বন্ধ ভেঙে দিয়ে এই রকম একটা ছেলের সাথে বিয়ে দিব? আগেই বলে দিলাম, আমার থেকে ভুলক্রমেও এমনটা আশা করবেন না। কেননা এটা কখনো হবার নয়। এমনিতে এই প্রসঙ্গটা উঠলে তানবীরের মুখটা মলিন হয়ে যায়। কিন্তু কামাল শেখের এমনভাবে বলাতে তার চোয়াল শক্ত হয়ে এসেছে। সে হাতের মুঠি শক্ত করে রাগের বশে কিছু বলে উঠতে গেলেই সাদিদ তার ডান হাত চেপে ধরল। তাকে কথা বলতে আটকে দিয়ে চোখের পলকে ইশারা করে নিজেই বলল, আঙ্কেল, আমরা আপনাকে আপন ভেবে সবটা সত্য জানিয়েছি। আপনাদের আগে কিন্তু আমার ফ্যামিলির লোকজনও সেটা জানতে পারেনি। আজকে এটা বলার খুব প্রয়োজন অনুভব করাই আমরাই আপনাদেরকে বলে দিয়েছি। যদি আমরা সেটা গোপন রাখতে চাইতাম, হলফ করে বলতে পারি আপনাদের কখনো জানা সম্ভব হতো না। কিন্তু আমরা সেটা করিনি, কেননা নতুন একটা সম্পর্ক কখনো মিথ্যার আশ্রয় তৈরি করা উচিত নয়। সেটা ভেবেই আমরা আপনাদেরকে তানবীরের কৈশোরের বিয়ের কথাটা জানিয়েছি, শুধু আপনারা নন। শান্তাও এটা অনেক আগে থেকেই জানে, আর সে সবটা সত্য জেনেই তানবীরকে আপন করে নিতে চায়। এখন আপনিই বলুন, মেয়ের খুশি বেশি নাকি আপনার অহংকার? দেখুন, আমাদের জীবনের এক সেকেন্ডের ভরসা নেই। আগামীকাল কি হবে সেটা আমরা কেউ জানি না,
আল্লাহ না করুন আজকে আপনি শান্তার খুশির পরোয়া না করে আপনার পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়ে দিলেন, আর আমি এটাও জানি শান্তার মতো মেয়ে কখনো বাবার সিদ্ধান্তের বাহিরে যাবে না। সবই হল, কিন্তু আজ বাদে কাল গিয়ে ওই ছেলেটাই অপর নারীতে আসক্ত হয়ে যাক, বিয়ে করে ঘরে তোলে আনুক তার অপর বউকে। তখন কি মেয়ের মুখে হাসি দেখতে পাবেন? নাকি যেই সুখের জন্য মেয়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিলেন সেই সুখ দেখতে পারবেন? আমি বলছি না এমনটাই হবে, কিন্তু ভবিষ্যৎ আমরা কে বলতে পারি? তাই আঙ্কেল, প্লিজ একটাবার অহংকার, রাগ, জেদ, তানবীরের অতীতের কালো স্মৃতি এগুলো সাইডে রেখে মেয়ের সুখের কথা ভাবুন। মনে শান্তি না থাকলে পৃথিবীর অন্য কোনো কিছুতে শান্তি পাওয়া যায় না, তাই প্লিজ একটাবার সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের একে অপরের প্রতি ভালোবাসাটা দেখুন। আমার বন্ধুটা জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, অবশেষে আপনার মেয়েটাকে আঁকড়ে ধরে একটু সুখে বাঁচতে চায়। প্লিজ তার থেকে এই সুখটা কেড়ে নিয়েন না। আমি হলফ করে বলতে পারবো আমার ভাইয়ের থেকে বেশি ভালো আপনার মেয়েকে আর কেউ বাসতে পারবে না। প্লিজ আঙ্কেল একটাবার গভীরভাবে ভেবে দেখুন। পরিস্থিতিটা যেন ক্রমশ ঘোলাটে থেকে ঘোলাটেতে পরিণত হচ্ছে। শান্তর মা বাবা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। অপরদিকে শায়লা রহমান, হাসিবুর রহমানও তাদের থেকে প্রত্যাশিত উত্তর পেতে মুখিয়ে আছেন। তাদের ছোট ছেলেটা মা বাবার হয়ে যেন সবটাই খুব বিচক্ষণতার সহিত তুলে ধরেছে, তাদের জন্য একটা শব্দও যেন বাকি নেই। তারপরও গুরুজন হিসেবে দায়িত্ব পালনে শায়লা রহমান বিনয়ের সাথে বললেন, দেখেন ভাই সাহেব, হয়তো বা ছেলেটা আমার পেট থেকে জন্ম নেয়নি, কিন্তু আমি কখনো আমার দুই ছেলের থেকে এই দুইজনকে কম দেখেনি। তানবীরটা তো আরও কাছের, সব সময় নিজের দুষ্টুমিতে ঘরটা ভরিয়ে রাখত, কিন্তু কেবলমাত্র থাকার ঘরটাই আলাদা ছিল, নতুবা সর্বদা ঘরের ছেলের মতোই থাকত। আর আমি যদি ঘুণাক্ষরে এই ঘটনার টের পেতাম তাহলে কিছুতেই তাকে নিজের থেকে আলাদা রাখতাম না। কিন্তু কি করব বলেন? এই পাজি দুটো এত কিছু হয়ে যাওয়ার পরও আমাদের কিছু জানতে দেয়নি। আজকে এখানে উপস্থিত না থাকলে তো আমরা কখনো এটা জানতেই পারতাম না। তাই ভাই সাহেব, আপনি যেটাই সিদ্ধান্ত নেন না কেন এই ছেলেটার অতীত বিবেচনা করে নিয়েন না। ছেলেটা আমার লাখে এক, আপনার মেয়েটাকে সবসময় খুশিতে রাখবে। হ্যাঁ আঙ্কেল, আপনার মেয়ের হাতটা খুশি মনে আমার ভাইটার হাতে তুলে দিন। ইনশাআল্লাহ কখনো আফসোস করার সুযোগ পাবেন না। তাদের সবার এত আবদার অনুরোধের পর কামাল শেখের মনটাও ক্রমশ নরম হয়ে আসতে চায়াল। তিনি এক পলক নিজের মেয়ের দিকে তাকালেন, সবসময় দুষ্টুমিতে মেতে থাকা মেয়েটা আজ কেমন ভয়ে চুপসে গিয়েছে। তিনি আদুরে স্বরে মেয়েকে কাছে ডাকলেন, মা, কাছে আয়। শান্ত গুটি গুটি পায়ে বাবার পাশে এসে দাঁড়াল। কামাল শেখ তাকে বসতে বলতেই সে মাথা নিচু করে সোফায় বসে পড়ল। তোর সাথে জুলহাজের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, সামনেই বিয়ের ডেট। আমারই ভুল হয়েছে, মেয়ের থেকে কোনোরকম ইচ্ছা অনিচ্ছা জানতে চাইনি, কিন্তু এখন মনে হচ্ছে বড্ড ভুল করে ফেলেছি রে মা। তোর মুখে যে হাসি দেখতে জুলহাজের সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম, সেই হাসিটার লেশমাত্র তোর মুখে নেই। তোর বাবা তো এতটা খারাপ নয়। কেন তখন তানবীরের কথা আমাদের জানাসনি? বল কেন? শান্ত এবার ভয় ভুলে বাবার বুকে মাথা দিয়ে শব্দ করে কেঁদে উঠল। কান্না মিশ্রিত ভাঙা গলায় বলে উঠল, আমি ভয় পেয়েছিলাম বাবা, সত্যিই খুব ভয় পেয়েছিলাম। তোমরা হঠাৎ করে এতসব করে ফেলেছিলে যে আমি কিছু বুঝার সুযোগ অবধি পাইনি। কামাল শেখ মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে দিলেন, অতপর মায়া নিয়ে বললেন, এখন তুই কি চাস বল? তোর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তুই যদি তানবীরের অতীত মেনে নিয়ে সুখী হতে চাস আমাদের কোনো আপত্তি নেই। আমরা যে কেবল তোর সুখটাই চাই। সেই জন্যই সবথেকে ভালো ছেলেটার হাতেই আদরের মেয়েটাকে তুলে দিতে চাই। বল মা,
তুই কি চাস বল? নীলা বারবার দেয়াল ঘড়িটা দেখে যাচ্ছে। সাদিদের সাথে অভিমান করে তাকে কল দেয়নি, কিন্তু বাদবাকি কাউকে কল দিতে সে বাকি রাখেনি, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ তার কল রিসিভ করছে না। সেই জন্য নীলা তাদের সকলের প্রতি খানিকটা বিরক্ত। আর সাদিদের উপর তো বিরক্তির কোনো মাত্রাসীমানা নেই। একমাত্র এই মানুষটার জন্যই নীলাকে এই অস্থিরতায় ডুবে থাকতে হচ্ছে, নতুবা নিজেই সেখানে উপস্থিত থাকতে পারত। আমার বেস্টুর বিয়ের কথা হচ্ছে, অথচ আমিই নাকি থাকতে পারব না। এই জন্যই বলা হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যত সব আধিক্যেতা। আর তোমার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। নীলা আগত শব্দের উৎসের দিকে ফিরে তাকাল। সাদিদ সহ সদর দরজায় সবাই দাঁড়িয়ে রয়েছে। নিধি একটু আগেই বাড়ির পিছনের সবজি বাগান থেকে গ্রিন ক্যাপসিকাম আনতে গিয়েছে, তাই দরজাটা খোলাই ছিল। তাই ভেতরে প্রবেশ করতে তাদের আর বেল বাজাতে হয়নি। এবং এখন নীলাকে উদ্দেশ্য করে এই অপমানসূচক বাক্যটা সাদিদের মুখ থেকেই বের হয়েছে। সে সবাইকে দেখে উত্তেজনায় হাঁসফাঁস করলেও সাদিদের সামনে মুখ ফুটে কিছু বলতে পারল না। বড্ড অভিমান যে জন্মেছে। হাসিবুর রহমান আর শাহেদ শান্তদের বাসা থেকে ডিরেক্ট অফিসে চলে গিয়েছে। নীলার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে বিধায় সাদিদ আর যায়নি। তাই এখন তার সাথে শায়লা রহমান সহ কেবল তানবীর আর অর্ণবী রয়েছে। নীলার ক্রমশ অস্থিরতাপূর্ণ মুখশ্রী কারো নজরে এড়াল না। তাই তাদের মধ্যে থেকে অর্ণবী রসিকতার স্বরে বলে উঠল, সব সম্পর্ক একত্রিত হয়ে যে বিশাল প্যাচ লেগে যাচ্ছে। প্রথম ছিলে বোন, এখন ভাবি, আবার এখন হিসেব করলে দেখা যায় বেআইন। কোনটা ডাকব? মানে? নীলা গোল গোল চোখ করে অর্ণবের মুখপানে তাকিয়ে রয়েছে। বিষয়টা তার মাথাতে ঢুকেনি। নীলার এমন মুখখানা দেখলে সাদিদের বরাবরই হাসি পায়। এবারও তার ব্যতিক্রম হল না। সে হাসিমুখেই সোফায় এসে নীলার পাশে বসল। অর্ণব তার জন্য সহজ করতে আবার বলল, মানে হচ্ছে ভাইয়ের বউয়ের বান্ধবীদের তো বেআইন সাহেবাই ডাকতে হয়। কিরে জামাই মিয়া, ঠিক বললাম তো? আবার জিগায়, তা শালিকা সাহেবা জিজুর সেবাযত্ন না করে তাকাইয়া আছো কেন? যাও যাও, ঠান্ডা ঠান্ডার ব্যবস্থা করো। মাথা এমনিতেই আমার ভীষণ গরম। শ্বশুরমশাই হেব্বি ডেঞ্জেরাস। গরম গরম কথা কইয়া আমার ঠান্ডা মাথা রীতিমতো গরম কইয়া দিছে। ফিলিং সো হট শালিকা। বলেই সে দুষ্টুমি করে নীলাকে চোখ টিপল। এতক্ষণে সবকিছু বুঝে উঠতে পেরে নীলার খুশি আর দেখে কে। সে যে 6 মাসের অন্তঃসত্ত্বা এটা ভুলে গিয়ে লাফিয়ে উঠল। আর তাতেই সাদিদের ফ্রিতে ধমক। এই মেয়ে, জ্ঞান বুদ্ধি কি দিন দিন লোপ পাচ্ছে? এমন অবস্থায় কেউ লাফ দেয়? বিয়ে কি তোমার নাকি? ঈশ্বর, সাদি মেয়েটাকে শুধু শুধু ধমকাস কেন? আদর করে বললেই তো বুঝে যায়। শুধু শুধু মানে কি? এই মেয়েকে তো দিনরাত মায়ের উপরে রাখা উচিত। আর আদর? এমনিতেই বাদর হয়ে অনবরত আমার ঘাড়ে চেপে নাচছে। এমন অপমান বাক্য শুনে নীলার অভিমানের পাহাড়ের চূড়া যেন আরও দীর্ঘায়িত হল। তাই সে মুখটা লটকিয়ে নিঃশব্দে রুমের দিকে পা বাড়াল। তার খুশি এই ব্যক্তির কোনো কালেই হজম হয় না। নীলার সুখের সাথে এই ছেলের অদৃশ্য এক শত্রুতা রয়েছে। অপরদিকে নীলার যাওয়ার পানে তাকিয়ে থেকে সবাই মুখ টিপে হাসছে। দুইজনের ভালোবাসার গভীরতাটুকু কারো কাছে আর অজানা নয়। তারপরও সবসময় কেমন খুনসুটিতে মেতে থাকে। সাদিদ নীলার গমনপথের দিকে তাকিয়ে নিজেও রুমের দিকে পা বাড়াল। কিন্তু যাওয়ার আগে তানবীরের দিকে তাকিয়ে শাসানোর স্বরে বলে গেল, ভাবি। বুঝেছিস? অনলি ভাবি। আরও ভালো হয় ভাবি মা ডাকলে।
নো শালিকাটালিকা, এসব সম্বোধন তার স্বামী একদম টলারেট করবে না বলেই সে হনহনিয়ে রুমের দিকে পা বাড়াল। অপরদিকে তানবীর ভয়াতুর ভঙ্গিতে বুকে থুথু ছিটিয়ে নিচু স্বরে মিনমিনিয়ে বলল, শালা হারামি, বউ প্রেগন্যান্ট তারপরও হেতের ভাবভঙ্গি এমন যেন হের গার্লফ্রেন্ডের লগে লাইন মারতে আইসি। অর্ণব নিধি তার নাটকীয়তা দেখে সশব্দেই হেসে উঠল। শায়লা রহমান আর এসব ঠোঁটকাটা ছেলেপুলের সামনে থাকতে চান না, তাই নিজ সম্মান বাঁচিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালেন। সাদিদ রুমে এসে দেখল নীলা মুখ ফুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি করছে। সে সেই দিকে না গিয়ে গম্ভীরস্বরেই বলল, ডক্টরের কাছে যেতে হবে, দ্রুত রেডি হয়ে নাও। যাব না আমি। কি বললে আবার বলো। নিচু স্বরের এমন গম্ভীর ধমকিতে নীলা এতক্ষণে নিজের জমানো জেদ ছাড়তে বাধ্য হল। এই ছেলেটা খারাপ, খুব বেশিই খারাপ। নীলা তার সামনে রাগক্ষোভ কিছু দেখাতে পারে না, তাই সে মিনমিনিয়েই বলল, না মানে বললাম রেডি হচ্ছি। এমনটাই বলেছিলে? জি। বলেই নীলা মাথা নিচু করল। সাদিদ ঠোঁট চেপে নিজের হাসি আটকিয়ে এগিয়ে গেল। নীলার একেবারে মুখোমুখি দাঁড়িয়ে নীলার কোমরে দুই হাত রেখে তাকে কাছে টেনে নিল। মুখে মৃদু ফু দিতেই নীলার চোখের পাতা বার কয়েক কেঁপে উঠল। সাদিদ মুখ এগিয়ে তার সেই কাপা চোখের পাতায় চুমু খেতেই নীলা তার কাঁধ চেপে ধরল। সাদিদ ঘাড় বাঁকিয়ে একবার নিজের কাঁধের দিকে তাকিয়ে মুচকি হাসল। দেরি হয়ে যাচ্ছে বিধায় এখন দুষ্টুমির মনোভাব বর্জন করল। নীলার হাত টেনে বিছানায় বসিয়ে দিয়ে নিজেই বাকি চুলগুলো চিরুনি করে দিল, তারপর খুব যত্নে বিনুনি করে দিল। নীলার এই অবস্থায় সাদিদ এটা খুব ভালোভাবেই রপ্ত করেছে। নীলা আয়নাতে নিজেদের প্রতিবিম্বের উপরে তাকিয়ে প্রশান্তির হাসি হাসল। সাদিদ তাকে আপনমনে হাসতে দেখে জিজ্ঞেস করল, হাসো কেন? না এমনি। আচ্ছা, বিয়ের ডেট কবে? তেমন কিছু কি ফিক্সড করা হয়েছে? হ্যাঁ, ফিক্সড তো করা হয়েছে, কিন্তু শান্তাদের পারিবারিক কিছু জটিলতার জন্য একটু পিছিয়ে গিয়েছে। একেবারে তোমার ডেলিভারির ডেটের কাছাকাছি। বউ, আমার তো এখনই চিন্তা হচ্ছে, তখন তোমাকে একা রেখে আমি কিভাবে দায়িত্ব সামলাব? আমার যে এখন থেকেই ধম আটকে যাবার জোগাড়। সাদিদের অস্থিরতাটুকু দেখে নীলার এতক্ষণে নিজের মধ্যকার সুপ্ত অস্থিরতাটা বের হয়ে আসতে চাইছে, কিন্তু সে জোরপূর্বক সেটা উপচে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে সাদিদের বুকে মাথা রাখল। চোখ বন্ধ করে সাদিদের পিঠে আলতো করে হাত চেপে ধরল। সাদিদ তার কাজে নিঃশব্দে মৃদু হেসে নীলার চুলের ভাঁজে চুমু খেল। মাথায় থুতনি ঠেকিয়ে নীলার চুলে যত্নে হাত বুলিয়ে দিল। আদরমাখা কণ্ঠে ডাকল, পাখি। হুম। ডক্টরের কাছে যাবে না? উহু। সেটা কেমন কথা? না গেলে হবে? চুপচাপ আসো। ঈশোস না। তাহলে কি? নীলা উত্তর দিল না, শুধু চুপ করে সাদিদের বুকে মাথা চেপে রাখল। সাদিদ সেটা দেখে দুষ্টুমির ফন্দি আটল। নিচু হয়ে নীলার কানের কাছে ঠোঁট ছুঁয়ে বলে উঠল, বউটা কি আদর চাচ্ছে? একটু বেশিই আদর? নীলা চমকিত দৃষ্টিতে মাথা উঁচিয়ে সাদিদের মুখপানে তাকাল। সাদিদের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। তাই সে আলতো করে সাদিদের বুকে একটা কামড় বসিয়ে দিল, সরে যেতে যেতে নিচু স্বরে বলল, বদের হাড্ডি। কিন্তু এই বদের হাড্ডি সাদিদ তাকে যেতে দিল তো? সে পিছন থেকে নীলার পেট জড়িয়ে ধরল। বার কয়েক উঁচু পেটে আদুরেভাবে হাত বুলাতেই নীলার শরীর কাঁপুনি দিয়ে উঠল। সাদিদ সেটা বেশ ভালোভাবেই অনুভব করতে পারল, অতঃপর মোহনীয় স্বরে বলল, সাথে ভালোবাসার কাঙাল। তোমার প্রেমেতে উন্মাদ। তাই তো প্রিয়তমা তোমাতে মিশে আমি লিখতে চাই ভালোবাসার শত উপন্যাস।
গড়তে চাই হাজারো স্বপ্নের দুনিয়া। বুনতে চাই আমাদের ভালোবাসায় রঞ্জিত কারো কোমল মুখশ্রী। এহেন প্রেমময়ী বাক্যে নীলার শিরদাঁড়া দিয়ে ক্রমশ ঠান্ডা স্রোত বেয়ে চলছে। এমন আদরমাখা বুলি শুনলে কি আর স্বাভাবিক থাকা যায়? মন যে বলে যায় না। বুকে যেন কেমন অস্থিরতা বিরাজ করছে। নিজেকে একেবারেই উল্টো পাল্টে দেবার ক্ষমতাধারী অস্থিরতা। ডক্টরের চেম্বারে মুখোমুখি বসে রয়েছে সাদিদ আর ডক্টর ফারজানা করিম। সাদিদের পাশের চেয়ারেই নীলা জর্জর হয়ে বসে অনবরত হাতের নখ খুঁটে যাচ্ছে। ভাবটা এমন যেন খুব বড় কোনো অন্যায় করে সেটা ধামাচাপা দেবার সর্বোচ্চ প্রয়াস। কেমন দেখলে ওকে? সবকিছু ঠিক আছে তো? ডক্টর একবার নীলার দিকে তাকালো। নীলার মুখে ভীষণ অসহায়ত্বের ছাপ। যেন নিঃশব্দে তার নিকট কত আকুতিমিনতি করছে। সেটা তোমার বউকেই জিজ্ঞেস করো। সাদিদ এবার কিছুটা চমকিত দৃষ্টিতে নীলার মুখপানে তাকালো। নীলার দৃষ্টি ভয়াতুর, প্রচণ্ড এলেমেলো। নীলাঞ্জনা, ওকে কি জিজ্ঞেস করব? চেক আপ তো তুমি করলে। সাদিদ। ডক্টরকে তার বাক্য সমাপ্ত করতে না দিয়ে নীলা দ্রুত বলে উঠল, প্লিজ আপনি একটু বাহিরে যান। উনার সাথে আমার কিছু পার্সোনাল কথা রয়েছে। সাদিদ যেন এবার আকাশ থেকে পড়ল। সেই চমকিত ভাবটা নিয়েই সে বলল, মানে কি? তোমার পার্সোনাল আর আমার পার্সোনাল তো একই কথা। আমার সামনে কিসের সংকোচ? প্লিজ একটু যান। প্রয়োজন বিধায় বলেই আপনাকে বলছি। সাদিদের চোখে মুখে রাজ্যের বিরক্তি মিশ্রিত হালকা রাগের আভাস। কিন্তু ডক্টরের সামনে সে নিজেদের ব্যক্তিগত বিষয় তুলে ধরতে চায় না। তাই আরও একবার নীলার দিকে ক্ষুব্ধ দৃষ্টি নিক্ষেপ করে সে বাহিরে বেরিয়ে আসল। সাদিদকে চলে যেতে দেখে নীলা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ডক্টর সাথে সাথেই তার দিকে প্রশ্ন ছুড়ে দিল, এটা তুমি ঠিক করনি নীলা। আমি তোমাকে 2 দিন আগেই বিষয়টা জানিয়েছি। কিন্তু সাদিদের কথাবার্তা শুনে মনে হচ্ছে সে এখনো কিছুই জানে না। এসবের মানে কি? আমি এত কিছু জানি না ডক্টর। শুধু জানি উনাকে কিছুতেই এই সত্য জানানো যাবে না। তাহলে আমি তাকে সামলাতে পারব না। তুমি যতটা সহজে এই কথাটা বললে বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। আর তুমি হাজার চেয়েও এটাকে গোপন করে রাখতে পারবে না। যেমনটা গতকাল রাতে তোমার হয়েছিল এমনটা এখন থেকে প্রায়ই হবে। কতবার তুমি সাদিদের থেকে নিজেকে লুকিয়ে রাখবে? 1 বার 2 বার, তারপর? তুমি পারবে না। কেননা সাদিদের মতো বিচক্ষণ ব্যক্তি তোমার শারীরিক অবস্থা দেখেই বুঝে নিবে তুমি ঠিক নেই। তখন কি করবে? আমি জানি না ডক্টর। আমি কিছু জানি না। শুধু জানি উনাকে আমি আর কষ্টে দেখতে পারব না। এমনিতেই আমার জন্য উনাকে কম কষ্ট সহ্য করতে হয়নি। নীলা বোকার মতো কথা বলো না। সাদিদ তোমার স্বামী। তোমার প্রতি তার কেয়ার থাকাটা স্বাভাবিক। তাই বলে তার কষ্ট হবে সেই চিন্তা করে এমন একটা বিষয় তার নিকট হতে গোপন করা কোনো দিক দিয়েই উচিত হবে না। নীলা এই প্রশ্নের কোনরূপ উত্তর দিতে পারল না। কেবলমাত্র বিনাবাক্য মাথা নিচু করে রাখল। ডক্টর ফারজানা করিম একটা ছোট্ট শ্বাস নিয়ে আবার বলল, দেখো নীলা, তুমি আমার ছোট্ট বোনের মতো। আর সাদিদ আমার খুব কাছের একজন। তুমি হয়তো জানো না কলেজ লাইফে এই ছেলেটাকে আমি 3 বার প্রপোজ করেছিলাম। এমন ভয়ানক একটা শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই নীলা গোল গোল চোখ করে তার দিনে দৃষ্টি দিল। নীলার বিস্ময় ভরা দৃষ্টি দেখে ডক্টর মুচকি হাসলেন। অতঃপর বেশ আরাম করে চেয়ারে হেলান দিয়ে বসে রাশভারী কণ্ঠে আবারও বলল, ঠিকই শুনেছ। সাদিদ ইবনে শাহরিয়ার উর্ফে তোমার হাসবেন্ডকে এই ডক্টর 3 বার কলেজ লাইফে প্রপোজ করেছে। কিন্তু আমার পোড়া কপাল। তোমার ঘাটতারা স্বামী আমার আশাভরসায় বরাবরই পানি ঢেলেছে।
শুধু আমি নই, তার ব্যক্তিত্ব এবং সুদর্শন গুণের কারণে কলেজের অনেক মেয়েই তার পিছনে হুমড়ি খেয়ে পড়ে থাকত। কিন্তু সে বরাবরই এসব বেশ বিচক্ষণতার সাথে এড়িয়ে গিয়েছে। কিন্তু জানো, সাদিদের এই রিজেকশন নিয়ে আজ আমার কোনো আফসোস নেই, বরং স্বামী সংসার নিয়ে বেশ সুখে আছি। কিন্তু একটা হাসির বিষয় কি জানো, তোমাদের ভাইয়া কিন্তু সাদিদের সিনিয়র, আর সাদিদকে সে ভীষণ স্নেহ করত। বলতে পারো তার সাথে আমার মেলবন্ধনের সবটার কৃতিত্বই কিন্তু সাদিদের। থাক, সেটার বিস্তারিত না হয় আজ না বলি, কিন্তু যেটা বলতে এতগুলো কথা বললাম সেটা শুনবে না? যেদিন সাদিদ সর্বপ্রথম তোমাকে আমার কাছে নিয়ে আসে, মিথ্যা বলবো না, কিন্তু পেশেন্টের শারীরিক অবস্থার থেকে ওইদিন সাদিদের পাগলামিগুলোই আমি বেশি খেয়াল করেছি। এমনটা বলছি বিধায় রাগ করো না প্লিজ, কিন্তু সত্য বললে সেদিন এমনটাই হয়েছিল। যাকে কখনো মেয়েদের আশেপাশে ঘেঁষতে দেখিনি, কলেজের সবাই যাকে আইনস্টাইনের দ্বিতীয় ভাই বলে খেপাত, তাকে কোনো মেয়ের প্রতি এতটা পাগলামি করতে দেখে সত্যিই আমি বেশ অবাক হয়েছি। এখন বুঝতে পারছি এক জীবনের সবটুকু ভালোবাসা সে তোমার জন্যই বরাদ্দ করে রেখেছিল, তাই তো সেই অংশে কাউকে ভাগ বসাতে দেয়নি, অতি যত্নে ঈদমাঝারে সংরক্ষণ করে রেখেছিল। আর তুমি কিনা এমন একজন ভালোবাসার মানুষ থেকে এই সত্যটা গোপন করতে চাও? সে এটা জানতে পারলে কতটুকু কষ্ট পাবে সেই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? নীলা এতটুকু শুনেই আচমকা টেবিলে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তার নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। কি করবে সে? তার এই মুহূর্তে কি করা উচিত? আমি কিছু জানি না ডক্টর, প্লিজ আমাকে এই অবস্থা থেকে বের হতে সাহায্য করুন। এসব ভাবলে আমার দম বন্ধ হয়ে আসছে। উনি আমাকে ছাড়া কিছু বুঝতে চায় না। অপরদিকে আমি যে মা, আমাদের ভালোবাসার অংশটাকে এই 6টা মাস ধরে নিজের মধ্যে আগলে রেখেছি। উনিও এই নতুন অতিথির আগমনী বার্তায় ভীষণ খুশি। রোজ রাতে তো এই ছোট্ট প্রাণটার সাথে কথা না বললে নাকি তার ঘুমই আসে না। সারাদিন কানের কাছে প্রিন্সেস বলে বলে হয়রানি করতে থাকে। এখন আমি কি করতে পারি? একটা না একটা তো ছাড়তেই হবে, তাই আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। যদি আমার অবস্থা খুব বেশি খারাপের দিকে চলে যায় আপনারা আর কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। আমি বাঁচি আর নাই বা বাঁচি, কিন্তু আমার বাচ্চাটাকে আপনাদের বাঁচাতেই হবে ডক্টর। আমার জীবনের চিন্তা করে ওর যেন কিছু না হয়। ওর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। ওকে বাঁচতে হবে ডক্টর। ওর জন্মদাতার জন্য হলেও ওকে বাঁচতে হবে, নতুবা ওর বাবাকে কেউ সামলাতে পারবে না ডক্টর, কেউ না। নীলার কথা বলতে বলতে হেঁচকি উঠে গিয়েছে, কিন্তু ডক্টর ফারজানা নির্বাক। সে কেবল চোখে মুখে ভয়ার্তের ছাপ নিয়ে দরজার পানে তাকিয়ে রয়েছে। সে শুকনো একটা ঢোক গিলে একবার নীলার দিকে তাকাচ্ছে তো আরেকবার সাদিদের দিকে। সাদিদের হাবভাব বোঝা যাচ্ছে না, কেবল নীলার দিকে দ্রুত পায়ে এগিয়ে এসে থমথমে গলায় বলল, উঠো। নীলার কান্না মুহূর্তেই যেন থেমে গেল। সে নিজেও ভয়াতুর চোখে সাদিদের মুখপানে তাকাল। বুঝার সর্বোচ্চ চেষ্টা চলছে সাদিদ কিছু শুনে ফেলেনি তো। নীলাকে ঠাই বসে থাকতে দেখে সাদিদ এবার তার বাহু চেপে ধরে নিজেই দাঁড় করাল। হালকা ব্যথায় নীলা চোখমুখ কুঁচকে নিয়েছে, কিন্তু সাদিদ সেদিকে না দেখে ডক্টরের উদ্দেশ্য আসছি বলে নীলাকে এক প্রকার জোরপূর্বক কেবিন থেকে বাহির করল। বিনা বাক্য লম্বা লম্বা পা ফেলে সামনের দিকে এগিয়ে যেতে লাগল। এই অবস্থায় সাদিদের পায়ের সাথে পা মিলিয়ে চলতে নীলা হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু প্রচণ্ড ভয় মুখ দিয়ে একটা টু শব্দ বের হল না। সাদিদ নীলাকে নিয়ে সোজা পার্কিং এরিয়াতে আসল। ফ্রন্ট সিটের দরজা খুলে দিয়ে তাকে সিটে বসিয়ে দিল। নীলা এবার সাহস করে কিছু বলতে যাবে তার আগেই সাদিদ গাড়ির দরজা লক করে যেদিক দিয়ে এসেছিল হনহনিয়ে সেদিকে চলে গেল।
নীলা কেবল গ্লাসের ভিতর থেকে ভয়ার্ত চোখে তার গমনপথের দিকে তাকিয়ে থাকল। মন না চাইতেও বারবার কু ডাকছে, আল্লাহই জানে সাদিদ কিছু টের পেয়েছে কিনা। ডক্টর ফারজানা করিমের দরজাটা ধীরিম করে খুলে যেতেই ওয়ার্ড বয়রা সেদিকে দৌড়ে আসল। ডক্টর ফারজানাও এমন আওয়াজে চমকে উঠল। পরমুহূর্তেই দরজার সম্মুখে সাদিদকে দাঁড়ানো দেখতে পেয়ে সবার উদ্দেশ্য বলল, উনি আমার পরিবারের লোক, আপনারা এখন যেতে পারেন। সাদিদ দ্রুত পায়ে তার মুখোমুখি হয়ে বসল। কোনো বনিতা না করে সোজাসাপটা প্রশ্ন ছুড়ল, নীলাঞ্জনার কি হয়েছে? আমি এ টু জেড জানতে চাই। দেখো সাদিদ, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার এনিথিং। আই জাস্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট নীলাঞ্জনাস ফিজিক্যাল কন্ডিশন। সো টেল ইট ফাস্ট। সাদিদের এমন রাগী গম্ভীর কণ্ঠের পরে ডক্টর ফারজানা আর বনিতা করতে পারল না। একনাগারে বলতে থাকল, তুমি যখন নীলাকে গত সপ্তাহে চেকআপের জন্য নিয়ে এসেছিলে তখনই তার শারীরিক অবস্থা দেখে আমার সন্দেহ হয়েছিল, কিন্তু রিপোর্ট হাতে পাওয়া অবধি কিছু বলতে পারছিলাম না। কিন্তু 2 দিন আগে আমার সন্দেহটাই সঠিক প্রমাণিত হল। নীলার শারীরিক লক্ষণগুলো একত্রে প্রিয়েক্লাম্পসিয়াকে নির্দেশ করে। সাদিদ এতক্ষণ থমথমে ভাব নিয়ে থাকলেও এখন যেন মুহূর্তেই মাথার উপর আকাশ ভেঙে পড়ার অবস্থা। সে মেডিকেল স্টুডেন্ট না হলেও লাইফের খুব কাছের এক অভিজ্ঞতায় এটা সম্পর্কে অবগত। সাদিদের চোখজোড়া ক্রমশ লাল হয়ে আসছে। সে শুকনো একটা ঢুক গিলে খানিকটা কাপাস্বরে প্রশ্ন করল, তুমি 100% শিওর? রিপোর্ট এমনটাই বলছে সাদিদ। সাদিদ মুহূর্তেই মাথা নামিয়ে ফেলল। নিজের অশ্রুসিক্ত চোখগুলো যে কাউকে দেখাতে চায় না। কয়েক মিনিট নীরবতায় কেটে যাওয়ার পর সাদিদ পুনরায় নিজের গম্ভীর স্বভাবে ফিরে আসল। খানিকটা রাগ মিশ্রিত কণ্ঠে ডক্টরের উদ্দেশ্য বলল, এটা আমাকে আগে জানাওনি কেন? তার থেকেও বড় কথা, তুমি পাখিকেই কেন সবার আগে জানাতে গেলে? এই জন্যই ঢাকার এত এত ডক্টরের ভিড়ে তাকে আমি তোমার কাছে নিয়ে এসেছিলাম? বলো, এই জন্যই যেন আমার থেকে কথা গোপন রাখতে পারো? প্লিজ সাদিদ, আমাকে ভুল বুঝো না। আসলে চেকআপের প্রথম দিন থেকেই দেখছি নীলাকে নিয়ে তুমি বড্ড নার্ভাস। মুখে প্রকাশ না করলে তোমার কথাবার্তায় এটা পরিষ্কার ছিল। অপরদিকে নীলাকে কিন্তু প্রথম থেকেই আমি বেশ স্বাভাবিক দেখেছি। তাই আমি তাকেই সর্বপ্রথম এটা বলি। কিন্তু নীলাও যে এমনভাবে ভেঙে পড়বে সেটা আমি বুঝতে পারিনি। সাদিদ এক পলক ডক্টরের মুখপানে তাকিয়ে হতাশাজনক দীর্ঘশ্বাস ফেলল। মাথাটা কেমন যেন ভনভন করছে। সত্যটা এমন তিক্ত লাগছে কেন? সহ্য হচ্ছে না যে। সাদিদ হঠাৎ প্রাণহীন কণ্ঠে বলে উঠল, আমার পাখিটাকে ছাড়া আমি বাঁচতে পারব না। না নিজের কলিজার টুকরোটার সাথে বাবা হয়ে বেইমানি করতে পারব। নিজেকে বড্ড অসহায় লাগছে ফারজানা। আমার কি কিছু করার নেই? ডক্টর ফারজানার এই মুহূর্তে নিজের ডক্টরি বিদ্যার উপরে যেন বড্ড ক্ষোভ জন্মাচ্ছে। এই একটা ক্ষেত্রে সে কতগুলো প্রাণের আহাজারি শুনেছে। কত শত হাসিখুশি পরিবারকে চোখের সামনে ভেঙে যেতে দেখেছে। কিন্তু পরমুহূর্তেই সে নিজেকে শক্ত করল, কিছু সময় পূর্বের ক্ষোভটাকে আনন্দে রূপান্তরিত করল। কেননা যেমন প্রিয়জন হারানোর আর্তনাদ শুনেছে, তেমনি নতুন প্রাণ সুষ্ঠুভাবে ভূমিষ্ঠ হবার পর তাদের চোখে বাঁধহারা আনন্দও দেখেছে। তাই সে সাদিদের মনোবল দৃঢ় করার প্রয়াসে বন্ধুত্বসুলভ আচরণে বলল, সাদিদ, উপরে যিনি আছেন তার কাছে ঘাটতি আছে এমন কোনো জিনিস নেই। রোগ যেমন আছে তেমনিভাবে তার প্রতিকারও আছে। প্রিয়েক্লাম্পসিয়া মূলত উচ্চ রক্তচাপ জনিত একটি সমস্যা যা শুধুমাত্র গর্ভবতী মায়েদের হয়ে থাকে। শতকরা 5-15 নারী গর্ভাবস্থায় এই সমস্যায় ভুগতে পারেন। গর্ভাবস্থার 20 সপ্তাহের পর যদি কারো উচ্চ রক্তচাপ ধরা পড়ে এবং ইউরিনের সাথে প্রোটিন বা অ্যালবুমিন যায় তবে এই উপসর্গকে প্রিয়েক্লাম্পসিয়া বলা হয়।
এতে শরীরে অতিরিক্ত পানি আসা থেকে শুরু করে পেটে অসহ্য ব্যথা, মাথার যন্ত্রণা অথবা চোখে ঝাপসা দেখার মতো সমস্যার উদ্রেক ঘটতে পারে। প্রথমবার গর্ভবতী নারীদের ক্ষেত্রেই সাধারণত প্রিএক্লাম্পসিয়া বেশি হয়। কিন্তু পূর্বের প্রেগন্যান্সিতে যাদের প্রিএক্লাম্পসিয়া হয়েছিল তাদের 25% ক্ষেত্রে পুনরায় প্রিএক্লাম্পসিয়া হতে পারে। গর্ভবতীর এরকম সংকটজনক পরিস্থিতিতে সুচিকিৎসা না করলে পরে তারা এক্লাম্পসিয়া নামক এ বিভীষিকাময় রোগের শিকার হতে পারে। তাছাড়া এ থেকে গর্ভপাত পর্যন্ত হয়ে যেতে পারে। এখন যদি নীলার কেসটা ধরি তাহলে বলতে হবে প্রিএক্লাম্পসিয়া দুই ধরনের হয়। মাইল্ড বা মৃদু প্রিএক্লাম্পসিয়ার ক্ষেত্রে রক্তচাপ 140/90 মিটার মার্কারির এর বেশি থাকে কিন্তু 160/110 মিটার মার্কারির এর কম থাকে। আরেকটা হচ্ছে সিভিয়ার বা মারাত্মক প্রিএক্লাম্পসিয়া। এক্ষেত্রে রক্তচাপ 160/110 মিটার মার্কারি এর বেশি থাকে। নীলাকে আপাতত মধ্যম সারিতে রাখতে হচ্ছে। তার অবস্থা মাইল্ড প্রিএক্লাম্পসিয়া থেকে একটু গুরুতর, কেননা তার রক্তচাপ ক্রমশ উঠানামা করলেও সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার কিছু লক্ষণ তার মধ্যে পরিলক্ষিত। তন্মধ্যে তার প্রচণ্ড মাথা ব্যথাসহ পেটে ব্যথা এবং চোখে ঝাপসা দেখার মতো উপসর্গ দেখা যাচ্ছে। তাই বিষয়টা একটু জটিল। গর্ভাবস্থায় মায়ের প্রিএক্লাম্পসিয়া থাকলে এটি একটি ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি। প্রিএক্লাম্পসিয়া মারাত্মক পর্যায়ে গেলে এক্লাম্পসিয়া বা খিঁচুনি হয়, যা মাতৃ ও শিশু মৃত্যুর একটি বড় কারণ। কম ওজনের শিশু জন্মদান, সময়ের আগে ডেলিভারি হওয়া, মাতৃগর্ভে শিশু মৃত্যু, এন্টিপার্টাম হেমোরেজ ইত্যাদি সমস্যাগুলো প্রিএক্লাম্পসিয়া আক্রান্ত মায়েদের ক্ষেত্রে সচরাচর ঘটে থাকে। সঠিক সময়ে এ রোগের চিকিৎসা না হলে এর জটিলতা থেকে কিডনি ফেইলর, লিভার ফেইলর কিংবা ব্রেন হিমোরেজও হতে পারে। সাদিদ ক্রমশ উসখুস করছে। নিজেকে প্রচণ্ড ছন্নছাড়া লাগছে। ভাষার ভাণ্ডারে শব্দের বড্ড অভাব অনুভব করছে। কি বলবে সেটাই যেন বুঝে উঠতে পারছে না। তার অস্থিরতা দেখে ডক্টর আবার বলা শুরু করল, কিন্তু এটা তো বিশ্বাস করো, সবকিছুর ঊর্ধ্বে যে সৃষ্টিকর্তা, তিনি যদি চান ইনশাআল্লাহ মা এবং বাচ্চা দুজনই সুস্থতার সহিত তোমার চোখের সামনে থাকবে। এতক্ষণে যেন সাদিদের প্রাণটা নিজের কাছে ফিরে এসেছে। তার অশ্রুসিক্ত চোখজোড়াতে ক্ষীণ হাসির রেখা দেখে ডক্টরের বড্ড মায়া হল। ছেলেটা যে মেয়েটাকে চোখে হারায় এটা আর বুঝার বাকি নেই, তারপরও যেন আজ আবারও নতুন করে এই প্রেমিক যুগলের ভালোবাসা দেখে সে মুগ্ধ হল। সাদিদ এতক্ষণে বিষণ্ণতা একপাশে রেখে সমস্যা সমাধানের উদ্দেশ্য জানতে চাইল। তাহলে এখন আমার করণীয় কি? তার প্রতি যত্ন নেওয়ার কথা বলে নিজেকে নির্বোধ প্রমাণ করতে চাই না, শুধু বলবো এখনও তো অনেকটা সময় বাকি রয়েছে। তাই ডেলিভারি ডেটের মিনিমাম 1 মাস আগে থেকে তাকে সর্বক্ষণিক হসপিটালে রাখার নির্দেশ দিব। কিন্তু এর মধ্যে নিয়মিত ডাক্তারের চেকআপের প্রয়োজন হবে। আপাতত মাসখানেক বাসায় যত্ন নিতে পারো, আর বাদবাকি সবকিছু আমি ফাইলে 4 টাকারে বুঝিয়ে দিব। সাদিদ নীলার ফাইল এবং যাবতীয় সব জিনিসপত্র বুঝে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। নীলা এতক্ষণ প্রচণ্ড অস্থিরতায় গাড়ির ভেতরে ছটফট করেছে, কিন্তু বাহিরে যাবার রাস্তা বন্ধ। এতক্ষণ পর সাদিদের দেখা পেয়ে খুশি হতে চেয়েও এখন পারছে না, কেননা সাদিদের রক্তলাল চোখজোড়া যে তার সম্মুখে। সাদিদ ড্রাইভিং সিটে বসে নীলার সাথে কোনোরকম কথা না বলে গাড়ি স্টার্ট দিল। অনেকটা পথ নিঃশব্দে আসার পর নীলা সাহস জুগিয়ে মিনমিনিয়ে বলতে চাইল, এতক্ষণ ডক্টরের। তাকে নিজের বাক্যটা অসমাপ্তই রাখতে হল, কেননা সাদিদ সেটা পূর্ণ করতে দিল না। চোখের পলকে নিজের সিটবেল্ট খুলে নীলার দিয়ে এগিয়ে গেল। নীলার ঘাড়ের পিছনে 2 হাত দিয়ে তাকে খানিকটা কাছে টেনে নিল। অতঃপর নিজের অধরযুগল নীলার অধরে শক্ত করে চেপে ধরল। বিনা মেঘের বজ্রপাতের ন্যায় আকস্মিক এমন কাণ্ডে নীলা কিংকর্তব্যবিমূঢ়।
কিন্তু পরমুহূর্তেই ব্যথায় কাতর হয়ে সে মৃদু চিৎকার করতে চাইল, কিন্তু সম্ভব হল না, কেননা সাদিদ যে তার কোমল ঠোঁটগুলোকে নিজের মধ্যে পুড়ে নিয়ে ক্রমাগত কামড়াচ্ছে। নীলা এবার সহ্য করতে না পেরে নিজেকে ছাড়াতে সাদিদের বুকে মৃদুভাবে আঘাত করতে লাগল, কিন্তু সাদিদ ছাড়ল না। উল্টো এতে যেন আরও ক্ষেপে গিয়ে নীলার গলায় মুখ গুজে সেখানে শক্তভাবে নিজের দাঁতের ছাপ বসাল। নীলার মুখ ফুটে ব্যথায় জর্জরিত একটা আর্তনাদ বেরিয়ে আসল, কিন্তু বন্ধ গাড়িতে সেটা বাহিরে যাবার ক্ষমতা লাভ করল না, বরং বারবার যেন গাড়ির ভিতরে প্রতিধ্বনিত হতে লাগল। সাদিদ তাকে ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানছে। অপরদিকে নীলা অভিমানে সিক্ত হয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। এমনিতেই কতটা কষ্টের মধ্যে রয়েছে, তার উপর সাদিদের এমন আচরণ। নীলা যেন কোনোভাবেই সেটা মেনে নিতে পারছে না। তোমার গায়ে হাত তুলে নিজে অনুশোচনায় ভুগবার ইচ্ছে নেই, এমনিতেই গতবারের জন্য এখনও অনুশোচনা হয়, কিন্তু তাই বলে কি অন্যায় করে পার পেয়ে যাবে? কখনো না। এই সাদিদ ইবনে শাহরিয়ার এতটা জনদরদি নয়। তাই অপরাধ যেহেতু করেছ শাস্তি ভোগ অবশ্যই করতে হবে। কি করেছি আমি? কিসের জন্য এমন হিংস্রতা? ব্যথায় আমি কথা বলতে পারছি না। সাদিদ এক পলক নীলার দিকে তাকাল। প্রিয়তমার সিক্ত মায়াবী চোখজোড়াতে তাকিয়ে থাকলে সে ক্রমশ দুর্বল হয়ে পড়বে, অথচ সেটা হতে দেওয়া বারণ। তাই দ্রুত নীলার থেকে দৃষ্টি ফিরিয়ে বাজখাই গলায় বলে উঠল, প্রিন্সেস, তোমার মাকে বলো বাবার সাথে যেন যেচে পড়ে কথা বলতে না আসে। সে কথা কম বলে ঠোঁটের ব্যথা যেন নিরাময় করে, কিন্তু ভুলেও যেন বাবার জন্য তার মুখ থেকে একটা শব্দ বের না হয়। বাবা, এই মুহূর্তে রেগে আছি, ভীষণ রেগে আছি। এই রাগ অন্ততপক্ষে এক সপ্তাহের কমে নিচে নামবে না, তাই সে যেন ততদিন নিজের কাজকর্মে বাবাকে বিরক্ত না করে। বাবা অভদ্র বেয়াদব মহিলাদের সঙ্গে কম কথা বলি। নিজের মহান বক্তব্য শেষ করেই সাদিদ পুনরায় গাড়ি স্টার্ট দিল, কিন্তু নীলা এখনও একধানে তার দিকেই তাকিয়ে। বিষয়টা আসলে কি হলো সে এটাই বুঝে উঠতে পারছে না। এক সপ্তাহের ব্যবধানে সাদিদ নীলার জীবনে যেন বিরাট পরিবর্তন লক্ষ্য করা গেল। যেমন বেড়েছে সাদিদের অতিরিক্ত ভালোবাসার পাগলামি, তেমনিভাবে নীলা তাতে অতিষ্ঠ হয়ে বাড়িয়ে দিয়েছে সাদিদের সাথে রাগারাগি। কিন্তু সাদিদের তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই, বরং সে নিজের কার্যসিদ্ধিতে সমানতালে ব্যস্ত, এমনকি মহাব্যস্ত। খুনসুটিতে মেতে থাকা এই দম্পতির সাথে সাথে অপর দুইটি মানুষের জীবনেও পরিবর্তনের ছোঁয়া লাগার মাত্র অপেক্ষা। যেই পবিত্র বন্ধনে আবদ্ধ হতে আরও মাস দুয়েক সময়ের অপেক্ষা ছিল, সাদিদের পাগলামিতে এখন এটা কেবল সময়ের অপেক্ষা। কেননা আজকে তানবীর আর শান্তর হলুদ ছোঁয়া, আর আজকে গায়ে হলুদের কার্যক্রম শেষ হতেই কাল তারা বিয়ের মতো পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হবে। শান্তদের পরিবারের কিছু কারণবশত সমস্যায় তারা বিয়ের ডেটটা আরও মাস তিনেক পরে ঠিক করেছিল, কিন্তু সেই দিন ডক্টরের কাছ থেকে আসার পর সাদিদ নিজ দায়িত্বে এটাকে এগিয়ে এনেছে। বলা যায় সাদিদ এক কথায় ডক্টরের কথাকে উল্টে সেটা নিজের মনমতন সাজিয়ে নিয়েছে। কেননা ডক্টর নীলার শারীরিক অবস্থার কথা চিন্তা করে তাকে ডেলিভারির 1 মাস আগে থেকে হসপিটালে অ্যাডমিট হতে বলেছিল, কিন্তু সাদিদের কথা মতো সে নীলাকে নিয়ে বিন্দুমাত্র রিস্ক নিতে রাজি নয়। তাই সে ডেলিভারির 1 মাস আগে নয় বরং বাড়িতে আর বড়জোর নীলাকে 1 মাস রাখবে। তারপর বেবির আগমনের আগ পর্যন্ত পুরোটা সময় নীলাকে হসপিটালে রেখে সার্বক্ষণিক ডক্টরদের চেকআপের আন্ডারে রাখবে। তাই 3 মাসের সময় কমিয়ে তাদের বিয়েটা এখনই সমাপ্ত করে নেওয়া, নতুবা তাদের বিয়ের টাইমে নীলা উপস্থিত থাকতে পারবে না। এটা বললে অবশ্য ভুল হবে, সে আসতে পারবে, কিন্তু কথা হচ্ছে সাদিদ তখন নীলাকে নিয়ে 1% রিস্ক নিবে না। এমনকি এখনও নীলার উপর তার ভয়ানক ভয়ানক সব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে,
এই রকম ভাটতারা জামাইয়ের জন্য নিজের বেস্টুর বিয়েটা নীলার জন্য এমন পানসেভাবে শেষ হচ্ছে। সবার এত এত আনন্দের মধ্যে কেবলমাত্র নীলার চোখে মুখে বিরক্তির ছাপ। কেননা সর্বক্ষণ রুমে বসে তাকে একপ্রকার বন্দি জীবন কাটাতে হচ্ছে। বিয়ের মতো এমন একটা আনন্দ উৎসবে সে কেবলমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। কোথায় হারালে? হা করো। সাদিদের মৃদু ধমকে নীলা ভাবনার জগৎ থেকে ফিরে আসল। পুনরায় নিজের অবস্থান চিন্তা করেই সে তেতে উঠল। সমস্যা কি আপনার? এভাবে খাইয়ে খাইয়ে আমাকে পেটুক বানাতে চান? আর খাবো না আমি, বলেই সে মুখ ঘুরিয়ে নিল। রাগে ফুলো গালগুলো আরও খানিকটা ফুলে উঠে লাল হয়ে গিয়েছে। সাদিদ তার কাণ্ডে ঠোঁট চেপে হাসল, কিন্তু সেটা নীলাকে বুঝতে দিল না। নতুবা এই মেয়ে একটু আদর পেয়ে শেষে মাথায় উঠে বসবে, তাই সে গম্ভীর স্বরেই বলল, এত সব বুঝতে চাই না, চুপচাপ হা করো, নতুবা কিন্তু ফাংশনে নিয়ে যাব না। নীলা এবার অসহায় মুখ করে সাদিদের দিকে তাকাল। অপরদিকে সাদিদ ভাবলেশহীনভাবে ভুনা খিচুড়ি চামচে তুলতে ব্যস্ত। এতগুলো খাবার আমি শেষ করতে পারব। ঘণ্টা দুয়েক আগেই না ঠেসে ঠুসে চাউমিন খাওয়ালেন। ঠিক তাই, 2 ঘণ্টা আগে। এতক্ষণে সেটা পেটে থাকার কথা নয়। তাই ঝটপট হা করে পটাপট শেষ করো। এমন করেন কেন? পেটে একটুও জায়গা নেই। তোমার পেটে নাই থাকুক, কিন্তু আমার প্রিন্সেসের পেট খালি। তার এই মুহূর্তে অনেক খিদে পেয়েছে, তাই চুপচাপ তাকে খেতে দাও, বলেই সাদিদ মুরগির মাংসের সাথে ভুনা খিচুড়ি চামচে তুলে সেটা নীলার মুখে তুলে দিল। নীলাকেও অসহায়ের মতো শেষমেশ খেতে হয়েছে, নতুবা এই ছেলে হহুত তারা কথার জালে নীলাকে ফাঁসিয়ে নিয়ে নিজের কার্যসিদ্ধি করে নেবে, এটা তার খুব ভালো করেই জানা আছে। সাদিদ প্লেটের খাবার শেষ করে নীলার মুখ যত্নে টিস্যু পেপার দিয়ে মুছিয়ে দিল। অতঃপর কাভার্ড থেকে নীলার জন্য গায়ে হলুদের জন্য বরাদ্দকৃত ড্রেস বের করে তার দিকে এগিয়ে দিল। এখন রেডি হতে পারো। নীলার মুখে তৎক্ষণাৎ হাসির রেখা ফুটে উঠল। সে সময় নষ্ট না করে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে ছুটতে গেলেই সাদিদ তার কবজি টেনে ধরল। হালকা শাসানোর স্বরে বলে উঠল, এমন দৌড়াদৌড়ি কেন? পড়ে যাও যদি। তোমাকে নিয়ে আমি আর পারি না। ওয়াশরুমে যেতে হবে না, চুপচাপ দরজা লক করে রুমে চেঞ্জ করে নাও। শুধু সারাক্ষণ লাফালাফির ধান্দায় থাকে। সাদিদ নিচু স্বরে আরও কিছু বলে কয় নিজে ওয়াশরুমের দিকে পা বাড়াল। নীলা আর কোনো দিকে খেয়াল না করে দরজা লক করে রেডি হতে থাকল। এতক্ষণে সাদিদের এসব অতিরিক্ত জ্বালাময়ী টর্চার থেকে রক্ষা পেয়ে খুশি যেন তার আর ধরছে না। সাদিদ ওয়াশরুম থেকে একেবারে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে এসেছে। ভেজা চুলগুলো শুকনো টাওয়েল দিতে মুছতে মুছতেই সে ওয়াশরুম থেকে বের হল। কিন্তু সম্মুখে দৃষ্টি পড়তেই তার ভ্রজরা তৎক্ষণাৎ কুঁচকে এল। নীলাকে এমন আয়নার সামনে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে হাতের তোয়ালেটা বিছানায় ছুঁড়ে মেরে দ্রুত পায়ে নীলার দিকে এগিয়ে গেল। অস্থিরতা ভরা কণ্ঠে বলল, কি হয়েছে পাখি? পেটে আবারও ব্যথা হচ্ছে? ঠোঁট এমন উল্টিয়ে রেখেছ কেন? নীলা নিজের অবস্থান থেকেই ঘাড় ফিরিয়ে সাদিদের দিকে তাকাল। ভীষণ মনক্ষুণ্ণ স্বরে বলল, আমি দেখতে অনেক পচা হয়ে গিয়েছি তাই না? সাদিদের কুঞ্চিত ভ্রুজুগোল আরও খানিকটা কুঁচকে এলো। সে না বুঝতে পেরে কণ্ঠে উৎকণ্ঠা ভাব নিয়েই বলল, মানে? নিজেকে কেমন মোটা মোটা লাগছে, মুখটুকো ফুলে ফেপে একাকার, ভীষণ বিশ্রী লাগে দেখতে। আমাকে আপনার আর ভালো লাগে না, তাই না? সাদিদ নীলার এমন কথার পরিবর্তে খানিকটা সময় স্তব্ধ হয়ে রইল, কিন্তু ধীরে ধীরে তার ভাবভঙ্গির পরিবর্তন হতে লাগল। তার এই মুহূর্তে ভীষণ হাসি পাচ্ছে। যে মেয়েটাকে সে প্রতি মুহূর্তে চোখে হারায় তাকে নাকি সাদিদের কাছে আর ভালো লাগবে না।
এমনটাও কি সম্ভব? কিন্তু সাদিদ নীলার বর্তমান অবস্থাটা বেশ ভালোই বুঝতে পারে। যেমন এই রাগ তো একটু পরেই আবার কান্না। নীলার মুডের এই ক্ষণে ক্ষণে পরিবর্তনের সাথে সাদিদ বেশ ভালোই নিজেকে মানিয়ে নিয়েছে, আর পারবে নাই বা কেন? ভালোবাসে যে, তার পাখিটাকে সাদিদ সীমাহীন ভালোবাসে। সাদিদ এবার নিচু হয়ে নীলার উল্টানো ঠোঁটো জোড়াতে ছোট্ট করে চুমু দিল। অতঃপর তাকে ঘুরিয়ে নিয়ে পিছন থেকে কোমর জড়িয়ে ধরে পেটে হাত রাখল। নীলার কাঁধে নিজের থুতনি রেখে আয়নায় নিজেদের প্রতিবিম্বের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তুমি মোটা না বরং গোলুমোলু হয়ে গিয়েছ। নীলা ঘাড় কাত করে তীক্ষ্ণ দৃষ্টিতে সাদিদের দিকে তাকাল। ভাবটা এমন যে মোটা আর গোলুমোলুর মধ্যেকার তফাৎটা কি সেটার বোঝার সর্বোচ্চ প্রয়াস। তার এমন মুখভঙ্গি দেখে সাদিদ আর নিজের এতক্ষণের হাসিটা চেপে রাখতে পারল না। শব্দ করেই হেসে উঠল। নীলা যেন নিজের উত্তর পেয়ে গিয়েছে। মন কুঠরে জমা হয়েছে ভীষণ কষ্ট। সে দেখতে বিশ্রী হয়ে গিয়েছে। সাদিদের সাথে এখন তাকে বেমানান লাগে। এসব হাজারো অর্থহীন ভাবনায় সে মনক্ষুণ্ণ হল। মনে ভীষণ কষ্ট নিয়েই সে সাদিদের থেকে সরে আসতে চায়াল। কিন্তু সাদিদ এত সহজে তাকে ছাড়লে তো? সাদিদ তাকে নিজের সাথে আরেকটু আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে কাঁধে পরপর নিজের উষ্ণ ছোঁয়া দিল। নীলা তাতে কেঁপে উঠে পেটের উপর সাদিদের হাতটা খামচে ধরল। সাদিদ প্রিয়তমার কানের লতিতে হালকা করে ঠোঁট ছুঁয়ে দিয়ে মোহনীয় স্বরে আবারও বলল, সে কি জানে না আমি তাকে ভালোবাসি? একটু নয় বরং অনেকটা বেশি। তারপরও এত সংকোচ কেন? মনে এত হীনমন্যতা কেন? সে মোটা হোক বা বিশ্রী, আমার নিকট সে পৃথিবীর সর্বাপেক্ষা রূপসী রমণী। তার প্রেমেতে আমি বারংবার মাতোয়ারা। তার পাগল করা রূপে আমি ক্ষণে ক্ষণে দিশেহারা। নীলা এবার লজ্জা পেয়ে মাথা নিচু করল। অতঃপর সম্পূর্ণ ভাবনাহীনতা থেকে একটা ভুল বাক্য উচ্চারণ করে বসল, শুধু আপনার চোখে হলে কি হবে? বাকি সবার কাছে তো নই। নীলার চোখে মুখে অসহায়ত্ব প্রকাশ পেলেও সাদিদের মুখশ্রীতে হালকা রাগের আভাস প্রতিফলিত হল। সে নীলার কাঁধ থেকে মাথা তুলে তাকে নিজের দিকে ফিরাল। খানিকটা ঝাঁঝ মিশ্রিত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, মানে কি? তোমার কয়জনের চোখে সুন্দর হওয়া লাগবে? এত সোজা কথার বিপরীতে সাদিদের এমন বাকাততারা প্রত্যুত্তর শুনে নীলা দ্রুত তার মুখপানে তাকাল। সাদিদের এহেন দৃষ্টি দেখে কিছুটা ভরকে গেলেও পরমুহূর্তেই মাথায় দুষ্টু শয়তানি বুদ্ধি চেপে বসল। সে সাদিদের গলায় ঝুলে ফিচেল কণ্ঠে বলল, আর ইউ জেলাস মিস্টার শাহরিয়ার? অবভিয়াসলি আই এম। নতুবা কি? সাদিদের থেকে এমন স্পষ্ট উত্তর নীলা আশা করেনি। তাই খানিকটা হকচকিয়ে গিয়ে বলল, তাহলে সেটা আপনার প্রবলেম। এখানে আমি কি করতে পারি? তুমি কি করতে পারো? আদর করতে পারো। খুব আদর। আসো, আদর খাবো। একদম না। দূরে যান বলছি। কিছুতেই না, আদর তো আমি খেয়েই ছাড়ব। হয় আঙুল বাকিয়ে নতুবা ঘি এর ডিব্বা উল্টিয়ে। বলেই সাদিদ খপ করে নীলার হাত ধরে তাকে পাজা কোলে তুলে নিল। কয়েক কদম এগিয়ে গিয়ে সাবধানে বিছানায় শুইয়ে দিতেই নীলা মিনতির স্বরে বলল, কি করছেন? সেন্টারে কখন যাব? আদর খেয়ে। কি কখন থেকে আদর আদর শুরু করেছেন? আপনার জন্য এমনিতেই অনেক লেট হয়ে গেল। বাসার সবাই আমাদের রেখেই সেখানে চলে গিয়েছে। তাতে আমি কি করতে পারি? রাইট নাও আই ওয়ান্ট এ কিস, নট এ ফাঁকিবাজি মার্কা চুমু। দৃঢ়তার সহিত শক্তপোক্ত একটা দীর্ঘ চুমু। নীলা নিজের রাগী তীক্ষ্ণ দৃষ্টি সাদিদের উপর ফেলতেই সে টুপ করে প্রিয়তমার রাগে ফুলে উঠা নাকে চুমু খেয়ে বসল। কয়েক মুহূর্ত নীলা তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলেও পরমুহূর্তেই মাথা নিচু করে লাজুক হাসল।
আলতো হাতে সাদিদের কপালের ভেজা চুলগুলো সরিয়ে দিয়ে শব্দ করে কপালে চুমু দিল। সাদিদ মৃদু হেসে বাচ্চাদের মতো নিজের ডানগালও এগিয়ে দিল। নীলা সেখানেও চুমু দিল, অতঃপর একইভাবে বামগালেও। কিন্তু দুষ্টু সাদিদ ঠোঁট এগিয়ে দিতেই নীলা তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে সাদিদের বুকে মৃদু ধাক্কা দিয়ে তাকে উপর থেকে সরিয়ে উঠে বসল। সময় বিলম্ব না করে বিছানা ছেড়ে উঠে চলে যেতেই পিছন থেকে সাদিদের রাশভারী কণ্ঠস্বর কানে আসল, এখনের মতো ছেড়ে দিলাম, কিন্তু পরে কিন্তু ছাড়ছি না মিসেস। জরিমানা হিসেবে ডাবল দিয়ে পুষিয়ে দিতে হবে। নীলা সাদিদের দিকে আর ফিরে তাকাল না, চুপচাপ মাথায় ওড়না টেনে ঠিক করতে লাগল, কিন্তু ঠোঁটের কোণে তার ঈষৎ চাপা হাসি। গায়ে হলুদের জমজমাট আয়োজনে গুলশানের এই বিলাসবহুল কনভেনশন সেন্টারটা মুখরিত। নরমালি গায়ে হলুদের আয়োজন ছেলেমেয়ের নিজ নিজ বাসভবনে হলেও শান্ত আর তানবীরেরটা হচ্ছে কনভেনশন সেন্টারে। কারণ হিসেবে শান্তর পরিবারের থেকে অনেকজন থাকলেও তানবীরের সেক্ষেত্রে হাতেগোনা মানুষ। হাজার সাদিদের পরিবার তাকে ছেলের মতো আদর করুক, কিন্তু সত্যটা তো কেউ পরিবর্তন করতে পারবে না। তাই তানবীরকে এত বোঝানোর পরও পদ্মলায় সে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য রাজি হয়নি। তাই সাদিদকে বাধ্য হয়ে কনভেনশন সেন্টারেই তাদের দুইজনের একসাথে হলুদের আয়োজন করতে হয়েছে। এতে তানবীরের মনেও কোনোরকম আক্ষেপ বা কষ্ট থাকবে না, আর না অপরদিকে হলুদের অনুষ্ঠানে কোনোরকম সমস্যা হবে। তাই সাদিদরা সবাই এখন সেখানেই উপস্থিত। ইতিমধ্যে সবাই এখানে চলে এসেছে, শুধু সাদিদ আর নীলাই সবার পরে এসেছে। এই নিয়ে শান্ত তানবীরও তাদের উপর ক্ষেপে রয়েছে, আর অপরদিকে নীলা এক্সাট্রাভাবে সাদিদের উপরে ক্ষেপে আছে। কেননা যত নষ্টের গোড়া হল এই বজ্জাত মার্কা সাদিদ ইবনে শাহরিয়ার। নীলার ভাষ্যমতে খাঁটি বজ্জাতের কারখানা। শালার বিয়া করতে এমন বালছাল পরন লাগে, গরমে কলিজা পর্যন্ত জয়ল্লা যাইতাসে। শান্ত ঘাড় বাঁকিয়ে পাশে বসা তানবীরের দিকে তাকাল। হলদেসাদা পাঞ্জাবিতে সে এক প্রকার বরবাবু সেজে বসে রয়েছে। এখনও তাদেরকে হলুদ লাগানো হয়নি, কেবলমাত্র স্টেজে বসিয়ে হলুদের আগের ফটো সেশন হয়েছে। তাই খুব একটা সময় তারা বসেও থাকেনি। তার উপর পুরো কনভেনশন সেন্টারটা এসি যুক্ত, তাই গরম লাগার বিন্দুমাত্র কোনো ফাঁকফোকর নেই। তাহলে এই ছেলের এত গরম কই থেকে আসে? শান্তর তাই বিরক্ত লাগল। বিরক্তিমাখা কণ্ঠেই সে বলল, মুখের কি শ্রী, এতগুলো মানুষের সামনে এসব ভাষায় কথা বলতে লজ্জা লাগে না? আইছে আমার লজ্জাবতী লাজুকলতা, রাখো তোর লজ্জা ফজ্জা। আমি এই মুহূর্তে পাঞ্জাবি প্যান্ট খুলতাসি। ছি ছি, আপনি তো দেখছি মহা নির্লজ্জ। সবার সামনে এভাবে উইথআউট ক্লোথে থাকবেন? তানবীর বেশ জোরেই শান্তর মাথায় ঠাওয়া দিল। শান্ত বিস্ফোরিত চোখে তানবীরের দিকে এক পলক তাকিয়ে আর চোখে বাকি সবার দিকে তাকাল। তারা স্টেজে বিধায় খুব সহজেই সবার দৃষ্টির মধ্যমণি। তাই শান্তর মতো সকলেই চোখ বড় বড় করে তাদের দুইজনের দিকে তাকিয়ে রয়েছে। এটা দেখে শান্ত যেন দ্বিগুণ তেতে উঠল। দাঁতে দাঁত চেপে সে চিবিয়ে বলল, পাগল হয়ে গিয়েছেন? সবার সামনে এসব কি আচরণ? তানবীর তার কথার পরোয়া তো করলই না, বরং আগের থেকে দ্বিগুণ জোরে আরেকটা ঠাওয়া দিল। শান্ত এবারের ধাক্কাটা সময় থাকতে সামলে উঠতে পারল না, তাই চেয়ার থেকে মেঝেতে বিছানো কার্পেটের উপরই পড়ে গেল। এতক্ষণ অবাক হলেও এবার শান্ত রাগে দুঃখে পরনের শাড়ি ঠিক করে উঠে দাঁড়াল এবং ঝড়ের বেগে গিয়ে তানবীরের বুকে সজোরে নিজেও একটা ধাক্কা দিল। রাগের বশে এতটাই জোরে দিয়েছে যে তানবীর বেচারা চেয়ারসহই উল্টে গিয়ে পড়ল। উপস্থিত এতগুলো মানুষ বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ়, চোখজোড়া তাদের প্রায় জায়গা থেকে বেরিয়ে আসার উপক্রম। সারা জীবন দেখে এসেছে হবু দম্পতি গায়ে গা ঘেঁষে প্রেমালাপ করে।
অথচ এখানে তারা দেখছে দুইজনে একেবারে হাতাহাতিতে লেগে গিয়েছে। কেউ চুল টেনে ধরছে তো কেউ পাঞ্জাবির বোতাম টেনে ছিঁড়ে ফেলছে। দুই পরিবারের লোকজন এসেও হবু বরকনের ঝগড়াঝাটি থামাতে পারছে না। ভাই ছাড়ো, এই মাইয়ারে তুইল্লা আইজ্জকা আছাড় দিয়া ভূতের আছর ছাড়ামো। ভাই চুপ থাক। এই মাইয়া কি কস? তোর হবু বউ হয়? একদম না। এই হনুমানকে বিয়ে করা জাস্ট ইম্পসিবল। লাইফ হেল করে ছাড়বে। তুই কোন জান্নাতের হুরপরি? সেটা না হই, কিন্তু কোনো পটলতোলা ঘাটের দারোয়ান নই। এই কি কস? কি কস? কারে কি কস? পাগল কি অবশেষে আমিই হয়ে গেলাম? এক কথা তিনবার শুনি কেন? থাপড়াইয়া দাঁতের কপাটি শুদ্ধ খোলে ফেলব শান্তর বাচ্চা। আমি তোর মুখই খোলে ফেলব হনুমানের চামচা। আপাত দৃষ্টিতে বিয়ে বাড়ির সুন্দর মহলকে এখন ঝগড়াটে বাড়ির চিত্রমহল মনে হচ্ছে। আর পায়ে পা দিয়ে ঝগড়াঝাটিতে মত্ত রয়েছে বিয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্ব তথা স্বয়ং বর এবং কনে। না, সম্ভব না। মাথায় জলদি পানি দেও। এই ছেমরি মাথা চূড়ান্ত হট করে দিছে। পাগলদের মাথা বরাবরই হট থাকে। তোকে চুপ। আর একটাও কথা নয়। কখন থেকে দুইজন ইঁদুর বেড়ালের মতন ঝগড়াঝাটি করছিস? লোকে কি বলবে? বাপ, আমি আবার কি করলাম? এসব এই দুর্দান্ত বদমহিলার কামাল। আমি এত বড় মিথ্যাবাদীর জীব আল্লাহ নির্ঘাত কেটে দিবে। তোরটা না কাটলেই হয়। তোর জিহ্বা তো কাটার ও যোগ্য না। শান্ত বেচারি এবার বোধহয় কেঁদেই ফেলবে। আর কত অপমান সহ্য করা যায়? সে সকলের নিকট লোকায়িত ছলছলে চোখ নিয়েই স্টেজ থেকে নেমে পড়ল। বাদবাকি সবাই মিথ্যা সান্ত্বনার বাণী শুনালেও সাদিদ নির্বাক। আচমকা তানবীরের চোখ তার দিকে পড়তেই সে মাথা নিচু করে নিজের ঠোঁট কামড়ে ধরল। ভাবখানা এমন যে তানবীর ভীষণ লজ্জা পেয়েছে। নীলা এতক্ষণ প্রাণের বান্ধবীকে সামলাতে ব্যস্ত থাকলেও এবার অবাক হল। বলা যায় অনেকটাই। কেননা সাদিদের ঠোঁটের কোণে চাপি হাসিটা তার নজর এড়াতে পারল না। আর সেটার কারণই তার মাথায় আসছে না। সবাই যেখানে বিয়ে হবে কি হবে না এই চিন্তায় দিশেহারা, সেদিকে দুই বন্ধুর এমন নীরব চক্ষু বার্তালাপ তার ঠিক হজম হচ্ছে না। আর ওইদিকে শান্ত গিয়ে নিজের জন্য বরাদ্দকৃত সেন্টারের রুমে সজোরে দরজা আটকে দিয়েছে। এত ডাকাডাকির পরও দরজা খোলার নাম নিচ্ছে না। নীলাও এত হট্টগোলে এবার ক্লান্ত হয়ে গিয়েছে। সাদিদের চোখে সেটা পড়া মাত্রই সে দ্রুত পায়ে এগিয়ে আসল, এক হাতে নীলার বাহুতে চেপে ধরে তাকে নিজের বুকে আলতো করে জড়িয়ে নিল। ক্লান্ততার দরুন নীলাও আর কিছু বলতে পারল না। শুধু আস্তে করে সাদিদের বুকে নিজের মাথাটা হেলিয়ে দিল। ম্যাডামের জন্য একটা লেমন মিন্ট জুস। কুইক। সাদিদ ওয়েটারকে অর্ডার দিয়ে আর দেরি করল না। ততক্ষণে নীলাকে নিয়ে জনসমাগম থেকে একটু দূরে সরে সোফায় এসে বসেছে। ওয়েটার জুস নিয়ে হাজির হতেই সাদিদ নিজের হাতেই নীলাকে খাইয়ে দিল। ফিলিং বেটার? হুম। সাদিদ নিঃশব্দে মৃদু হেসে তার মাথায় হাত রাখল। চুলের ভাঁজে ছোট্ট একটা চুমু দিয়ে অতঃপর সযত্নে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। যেন ছোট একটা বাচ্চাকে আদর করে কেউ শান্ত করছে। নীলাও প্রিয় মানুষটার বুকে রোম পেয়ে চুপটি করে বসে রইল। নো নরণচরণ। নিঃশব্দে কয়েক মুহূর্ত অতিবাহিত হতেই নীলা আস্তে করে এবার তখনকার প্রসঙ্গ টেনে বলে উঠল। সবাই এত টেনশনে রয়েছে, কিন্তু আপনি তখন এমন করে হাসলেন কেন? কই হাসলাম? মিথ্যা বলার চেষ্টা করবেন না। আপনার মুখের চাপা হাসিটা আমি দেখেছি। তাই? ঘন গলার প্রশ্নটার পরে নীলা আর কিছু বলতে পারল না। কেননা চোখ যে কথা বলে। আর সাদিদের সেই জলজলে চোখজোড়ায় নীলা যে নিজের মরণ দেখে।
তাই লজ্জা পেয়ে তার বুকে আরেকটু মুখ লুকিয়ে বসল। অপরদিকে সাদিদও আর কিছু বলল না। কেবলমাত্র তার ঠোঁটের কোণে ঈষৎ চাপা নিঃশব্দের হাসিটা নীলার বুকে যেন ঘূর্ণিঝড় তুলছে। ভয় হচ্ছে এই ধিরিমদারিম আওয়াজটা না সাদিদের কর্ণকুহর অবধি পৌঁছে যায়। তাহলে যে নীলার লজ্জার পরিমাণটা আরও কয়েকধাপ বৃদ্ধির খাতায় নাম লেখাবে। করব না বিয়ে। ওই অভদ্র শয়তান ছেলেকে কোনোভাবেই বিয়ে করা সম্ভব নয়। মরে গেলেও না। এটা কোনো মানুষের কাতারে পড়ে? শান্ত নিজের মনে বকবক করে যাচ্ছে তো যাচ্ছেই। আর রাগের তোপে অনবরত বিছানার চাদর এলোমেলো করছে। ইতিমধ্যে সুন্দর পরিপাটি রুমটার সে একদম বেহাল দশা করে ছেড়েছে। নিজের মনে সে এতটাই বিভোর ছিল যে কখন তার পিছনে এসে বলিষ্ঠ শরীরের পুরুষটির আগমন ঘটেছে সেদিকে তার লক্ষ্য নেই। রাগে দুঃখে সে রীতিমতো সাপের মতো ফোঁসফোঁস করে যাচ্ছে। বাইদ্যারা কি নদীর কুল ছাইরা ঢাকার জ্যাম্বহুল লোকালয়ে সাপের খোঁজে আইয়া পড়ছে নাকি তা? নাইলে কালনাগিনী এমন ফনা তুইল্লা আছে কেন? অবাকচাহনিতে শান্ত পিছনে ফিরে তাকালেও পরমুহূর্তেই সে রাগে অগ্নিশর্মা। তার বোধহয় ইচ্ছে হচ্ছে তেঁতুলবড়ি চাটনির পরিবর্তে এই তানবীর নামক ছেলেটাকেই চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে। তানবীর তার জ্বলন্ত চোখের বুঝল কিনা সেটা বুঝা দেয়, কিন্তু সে এগিয়ে আসল। শান্তর একেবারে শরীর ঘেঁষে বিছানায় বসল। শান্তর শরীরে বোধহয় নিয়ন্ত্রণহীন বিষের জ্বলন। তাই সে দ্রুত নিজের স্থান পরিবর্তন করে উঠতে গেল। কিন্তু আচমকাই একটা রক্তপোক্ত রুক্ষ হাত তার কবজি টেনে ধরল। শান্ত নিজের চমকিত ভাব প্রকাশ করার আগেই নিজেকে তানবীরের একান্ত কাছে অনুভব করল। গরম নিঃশ্বাসগুলো নিঃসন্দেহে তার দম আটকে ফেলার জন্য যথেষ্ট। এতক্ষণের রাগক্ষোভ সব জানালা দিয়ে বোধহয় পালিয়ে গেল। নিজেকে একজন বছর জুড়ে রুগ্ন ব্যক্তির ন্যায় কাঁপা অবস্থায় দেখে শান্ত নিজেই হতবাক। কিন্তু তারপরও নিজেকে সামলাতে পারল না। তার চোখঠোঁট লাগামহীনভাবে কেঁপে চলেছে। মুখ ফুটে কিচ্ছুটি বলার সাধ্যি নেই। মুহূর্ত অতিবাহিত হয়ে তানবীরের ডানহাতটা শান্তর শাড়ির ফাঁক দিয়ে উন্মুক্ত কোমরে পড়তেই মেয়েটার ধৈর্যের বাঁধ ভাঙল। আর নিজেকে ধরে রাখতে না পেরে শান্ত শরীরের জোর প্রয়োগ করে আবারও উঠতে গেল। কিন্তু বরাবরের মতোই বিফল। এত তাড়াহুড়ো কেন? ঘন স্বরটা যেন শরীরটাকে আরও কাঁপিয়ে তুলছে। অস্ফুট স্বরে কেবল মুখফুটে একটাই বাক্য বের হল, প্লিজ যেতে দিন। তানবীরের ঠোঁটের কোণে ঈষৎ চাপা হাসি। অবশেষে বাঘিনী তাহলে বিড়ালে পরিণত হলই। দুষ্টুর মাথায় আরও দুষ্টুমি চাপল। হাত তো সরালই না, উল্টো রুক্ষ হাতটা দিয়ে নরম কোমরটা আরও চেপে ধরল। তাতে শান্তর মুখফুটে অস্ফুট একটা উত্তেজক শব্দ বেরিয়ে আসল, যা শুনে তানবীরের দুষ্টুমি মুহূর্তেই হিংস্রতায় পরিণত হল। একটানে শান্তকে নিয়ে বিছানায় পড়ল। নরম শরীরের উপর বলিষ্ঠ পুরুষালী শরীরটা আধশোয়া হতেই মেয়েটার বুকে ঝড় উঠার উপক্রম। তানবীরের নিকট বোধহয় নিজেদের মধ্যের এই সামান্য দূরত্বটুকু আর সহ্য হচ্ছে না। তাই খেপা বাঘের মতোই শান্তর একেবারে মুখোমুখি হল। দুইজনের গরম নিঃশ্বাসগুলো তখন একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার উপক্রম। শান্ত আর চোখ খুলে রাখতে পারল না, কিন্তু বন্ধ চোখের পাতাগুলো অনবরত তিরতির করে কেঁপেই চলেছে। হঠাৎ বাহির থেকে দরজায় আবারও বিরামহীন করাঘাতে তানবীরের টনক নড়ল। শান্তর থেকে থেকে কেঁপে চলা মুখশ্রীতে নজর পড়তেই তানবীরের হাতের শক্ত বাঁধন আলগা হয়ে গেল। এতক্ষণ হুঁশ না থাকলেও এখন যেন পরবর্তী পদক্ষেপটা ভাবতেই নিজের শরীরেই কাটা দিচ্ছে। সে আস্তে করে শান্তর কোমর থেকে হাত সরিয়ে আনল। নিজে উঠে শান্তর দিকে হাতটা বাড়িয়ে দিল। উঠো। শান্ত এখনো কেঁপে যাচ্ছে। তানবীর আগেও তার কাছাকাছি এসেছে, কিন্তু আজকে যেন তার চোখের ভাষা ভিন্ন ছিল। জলজলে চোখজোড়াতে শান্তকে একান্তভাবে কাছে পাওয়ার, শরীরে শরীরে মিশে যাওয়ার পরিপূর্ণ মনোভাব।
শান্তকে তারপরও ভাবলেশহীন দেখে তানবীর আবারও তাকে ডাক দিল। কি হলো, উঠো। শান্ত এবার ধীরে সুস্থে উঠে বসল। শরীরটা এখনো মৃদুভাবে কেঁপে যাচ্ছে। সে অহেতুকী এই অপ্রস্তুত পরিস্থিতি থেকে বাঁচার জন্য শাড়ির আঁচল, কানের দুল, মাথার টিকলি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। দৌড়ে যে পালাবে এই শক্তিটুকু যেন হ্রাস পেয়েছে। শরীরের অবিচ্ছেদ অঙ্গ পা একেবারে অসাড়। তানবীর তীক্ষ্ণ চোখে তার সবটা পরখ করল। অতঃপর তার অগোচরে ছোট একটা শ্বাস ফেলল। সে নিজেও যে কম অপ্রস্তুত নয়। কিন্তু এখন সেসব ভেবে সময় নষ্ট করার টাইম নেই। বাহিরে বোধহয় দরজা ভেঙে ফেলার উপক্রম। তাই সহসাই তানবীর একটানে আবারও শান্তকে নিজের কাছে আনল। সর্বদা ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকা মেয়েটাও আজ ভীতু মেয়ের মতো দুর্বলভাবে চোখ পিটপিট করে যাচ্ছে। তানবীর নিচু স্বরে হেসে ফেলল। তারপর নিজের গুরুত্বপূর্ণ কাজটাতে হাত দিল। উন্মুক্ত কোমরে ঠান্ডা হলুদের ছোঁয়া পড়তেই শান্ত আবারও কেঁপে উঠে নিজের শাড়ি খামচে ধরল। তানবীর নিজেও সেটা অনুভব করতে পারল। কিন্তু কিছু করার নেই। এগুলো যে মেয়েটাকে এবার সহ্য করতেই হবে। নতুবা এত ভালোবাসা নিজের বুকে তানবীর আর কতদিন আগলে রাখবে? বুক না হয় যে কোনো দিন ফেটে যাবে। এত সৌন্দর্য দিয়ে আমার চোখ ঝলসে দেওয়ার সামান্য পুরস্কার। দিনকাল বিবেচনায় শাস্তি মৌকুফ করা হয়েছে। কিন্তু 24 ঘণ্টায় শাস্তির পরিমাণ দ্বিগুণের পরিবর্তে 4 গুণ করার দলিল ছাপানো হল। আর আমি কিন্তু হিসেবে একেবারে পাকাপোক্ত। এক চুল শাস্তির ভাগ কিন্তু বাকিতে রাখব না। অতঃপর লজ্জারাঙা মুখটাতে আলতো করে ধরে তানবীর ছোট্ট কপালটাতে চুমু খেল। তারপর যেদিক দিয়ে এসেছিলে সেদিকে দিয়েই পগার পার। শান্ত সেদিকে তাকিয়ে এবার মাথা নুইয়ে লাজুক হেসে ফেলল। আর সন্ধ্যা থেকে এখন পর্যন্ত হয়ে আসা প্রত্যেকটা ঘটনা বুঝতে পেরে সে নিজের মুখেই হাত চেপে ধরল। কিন্তু লজ্জাটা পুরোপুরি নিবারণ করার আর সময় পাওয়া গেল না। দরজা বোধহয় এবার ভেঙেই ফেলবে। আরে আস্তে, আসছি রে বাবা। নিজের এমন লেগে যাওয়া কথা শুনে শান্ত আবারও নিচু স্বরে হেসে ফেলল। তার এত সুখ সুখ লাগছে কেন? দমবন্ধকর এক সুখানুভূতি। অতঃপর রাত বাড়ার সাথে সাথে বরকনের হলুদের সম্পূর্ণ অনুষ্ঠান বিনা বিঘ্নে শেষ হল। উপস্থিত দর্শকমহল আধো বুঝতে পারল না হঠাৎ করে কি এমন কেরামতি খেলে গেল যে দিনক্ষণ না মেনেই চন্দ্র সূর্য একত্রিত হয়ে গ্রহণ লেগে গেল। বিষয়টা সবার মাথার উপর দিয়ে গেলেও তারা নির্বাক শ্রোতা। অবশেষে অনুষ্ঠানের পর্বটা যে চুকে গিয়েছে এটাতেই বোধহয় গুরুজনেরা শান্তি। কিন্তু অপ্রত্যাশিতভাবে সাদিদের ঠোঁটের কোণের চাপা হাসিটা নীলার কাছে স্থানান্তরিত হয়েছে। এমনকি শান্তর এমন লজ্জায় নুয়ে পড়া চেহারা দেখে সেটা ক্ষণে ক্ষণে নিচু স্বরের ধ্বনি তুলছে। তারপর শান্তর গরম করে চোখ রাঙানো দেখে কয়েক মুহূর্ত শান্ত বাচ্চা হয়ে থাকলেও পরমুহূর্তেই শান্তশিষ্টতা ভুলে গিয়ে তার আবারও একই অবস্থা। খুব খুশি মনে হচ্ছে? সাদিদ মিচকি হেসে ভ্রু নাচাতেই নীলা আবারও মাথা নিচু করে হাসল। রোয়েশয় বলল, আপনি খুব দুষ্টু। এত বড় অপবাদ। এমন সহজ সরল ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ কেন? সাদিদ কথা বলতে বলতেই হালকা করে তাকে নিজের সাথে জড়িয়ে ধরল। নীলা তার বুকে মুখ চেপে নিচু স্বরে বলল, সব বুঝে বুঝে এমন করেন। আমি আবার কি করি? সাদিদের রাশভারী কণ্ঠটা শুনে নীলা আর প্রত্যুত্তর করল না। শুধু আলতো করে বুকে একটা চিমটি কাটল। সাদিদের ঠোঁটের কোণে ফুটে উঠল অদ্ভুত খুশির এক রেখা। পাখিটাকে ধরে রাখা হাতের বাঁধন আরেকটু শক্ত করে দিনদুনিয়া ভুলে কপালের একপাশে আর্দ্র স্পর্শ দিল। ছি ছি ভাই, একটু তো লজ্জা শরম কর। সবাই না থাক আমার মতো ভুলা বালা পুলাডার সামনে ইতাকিতা করস। লজ্জায় তোর বউয়ের না হইয়া আমার কান্দিয়াই ধোয়া বাহির হইতাসে। তানবীরের দুষ্টুস্বরের কুটিল বাক্যে নীলা মুহূর্তেই ছিটকে সরে যেতে চাইল।
কিন্তু সাদিদ সেসবের বিন্দুমাত্র পরোয়া না করে তাকে নিজের সাথেই পূর্বেকার ন্যায় মিশিয়ে রাখল। ওহ, তাই নাকি? তাহলে সবার সামনে তোর লজ্জার পাঠ্যপাঠ করি? বলেই সাদিদ ঠোঁট বাঁকিয়ে চোখ টিপল। তাতেই যা বুঝার তানবীরের বুঝে চলে এসেছে। নিচু স্বরে সে বিড়বিড়িয়ে উঠল, হারামি বন্ধু জুটাইছি যত সব। তানবীরের বিরক্তিভরা মুখভঙ্গি দেখে উপস্থিত আড্ডামহলের সবাই হেসে উঠল। আচ্ছা, অনেক তো হল। বিয়ের আমেজে একটু গানটান না হলে কি হয়? ঈশ্বর, আমার বউটাকে দেখ, কত বুদ্ধিমতী, বিউটি উইথ ব্রেইন। উম্মা, পাপা আমাকে উমম্মা দাও। আই নিড বিগ পাইজ উমম্মা। মায়ের থেকেও বড়। নিধি দ্রুত ছেলের মুখের উপর লাগাম টেনে ধরল, মানে মুখ চেপে ধরল, আর অপরদিকে ছেলের বাপকে কোনই খোঁচা দিল। অতপর আরেক দফা হাসির রুল পড়ল। হ্যাঁ সত্যি, জিজু, আপনার গলার একটা গান দিয়ে এই সুন্দর রাতটুকুর সমাপ্তি চাই। শান্তর বাচ্চা, তুই তো দেহি কবি হইয়া গেলি। না না, কবির মহিলা ভার্সন যেন কিতা? আপনার মাথা, এটা উভয় লিঙ্গ। ছি, তুই সবার সামনে লিঙ্গ নিয়ে আলাপ করছ? ভাই সব, আমার মতো এমন ভদ্র পোলা এই কি নির্লজ্জ মেয়েরে ঘরের বউ বানাইয়া আনতাসি? শাহেদ নিজের ইজ্জতের ফালুদার পাট চুকিয়ে এবার সজোরে তানবীরের কান টেনে ধরল। আহ ভাই, লাগে, লাগার জন্যই ধরেছি। মুখটা এত বেশি বেশি চলে কেন? তোমার যে কতক্ষণ আগে উম্মা পর্যন্ত চইলা গেছিলি, তার বেলা? শাহেদ সঙ্গে সঙ্গেই অপ্রস্তুত হয়ে পড়ে শুকনো কাশি দিল। অতপর কানে টান রেখেই নিচু স্বরে ধমক দিল, চুপ কর, আমি বড়। কিন্তু তোর মুখ এত বেশি চলে কেন? বনভাবিবের সামনে কিসব কষ? তানবীরের বোধহয় ফাঁকা মস্তিষ্কে এবার কিছু জ্ঞান প্রবেশের রাস্তা বের হল। তাই ভদ্র সেজে চুপচাপ সে মুখে তালা লাগাল। শান্ত এখনো মাথা নিচু করেই রয়েছে। আল্লাহ জানে এই ছেলের জন্য তার আর কি কি দেখে যেতে হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে শাহেদি বলল, সাদি, একটা গান হলে কিন্তু খারাপ হয় না। তোমরা শুরু করো। সব সময় তো আমাকেই বলির পাঠা বানাও। শালা, গলা একখান পাইছ বইলা দাম মারো? মনে রাইখো, তোমার ওই দাম আমার। থাক দোস্ত, বাক্যটা অসমাপ্ত রাখো, নতুবা তোর বাক্যের সমাপ্তির সাথে সাথে উপস্থিত সবার সমাপ্তি হয়ে যাইব। আমি কইলেই দোষ? বোধহয় তোর মুখখান তুলসী পাতাসহ দুধে ধুইছস। আমি দুধে না ধুই, কিন্তু তুই গোবর দিয়া অবশ্যই ধুইছস। শালা হারামি, তুই বইনরে বিয়া করতাম বইসা নাই। অলরেডি হ্যাপিলি মেরিড উইথ উড বি ফাদার। আবারও সাদিদতানবীরের একদফা কথার খুনসুটির পরে একজন স্টাফ এসে সাদিদের হাতে গিটার দিয়ে গেল। নীলা এতক্ষণ নির্নিমেষ প্রিয়মানুষটার হাসি মুখটা দেখে যাচ্ছিল। সময় ভেদে মানুষটা কতটা পরিবর্তন। কখনো বা দায়িত্বশীল স্বামী, আড্ডায় বন্ধুদের সাথে মেতে থাকা উচ্ছল এক যুবক, কখনো বা আদুরে বাচ্চা। এই ছেলেটাকে ঘিরে যেন নীলার মুগ্ধতার শেষ নেই। এই পাখি, কোথায় হারালে? ভীষণ ভালোবাসি। ঘোরের মধ্যেই নীলা এই বাক্যটা ব্যবহার করে বসল। অপরদিকে এই পরিস্থিতিতে হঠাৎ এমন কথায় সাদিদও কিছুটা অবাক হল। দৃষ্টিতে সেটা পরিলক্ষিত, কিন্তু ধীরে ধীরে সেই চমকিত ভাব কেটে গিয়ে একরাশ মুগ্ধতায় মনপ্রাণ যেন জুড়িয়ে গেল। সে আলতো করে নিজের পাখিটাকে কাছে টানল। বোরছোট কাউকে পরোয়া না করে তুলতুলে নরম গালে হাত রেখে মুখটা আজলা ভরে ধরল। ছোট্ট কপালটাতে দীর্ঘ একটা চুমু খেল। আমিও, সেই প্রথম থেকে, সেই অদূরে থেকেও, এমনকি ভবিষ্যতেও, বারংবার। একসাথে অনেকগুলো উৎসাহপূর্ণ শীষ বাজানোতে সাদিদ মৃদু হেসে সরে আসল। অপরদিকে নীলা পারে না মাটি ফাঁক করে নিচে ঢুকে যেতে। বোন,
বোনের হাজবেন্ড আর এতগুলো মানুষের সামনে এই নির্লজ্জ ছেলেটা কি করে বসল। কিন্তু সাদিদের তাতে খেয়াল নেই। তার মুখে চাপা হাসি। जब जब तेरा पास मेन आया एक सुकून मिला, जिसे मेन था भूलता आया वो वजूद मिला। जब आए मौसम गम के तुझे याद किया, हो जब सेम तन्हापन से तुझे याद किया, दिल संभल जा जरा, फिर मोहब्बत करने चला है तू, दिल यहन रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू। সবাই গানের প্রথম কলিতেই আবারও একসাথে হাতের করতালি আর শীষ বাজাতে শুরু করল। কেননা সাদিদের একদৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে গান গাওয়াতে কারো আর বুঝার বাকি নেই গানটা কাকে ডেডিকেট করে গাওয়া হচ্ছে। স্থানকাল ভুলে গিয়ে বরকনে পর্যন্ত এই কাপলকে নিয়ে পড়েছে। সবাই হৈহট্টগোল শুরু করলেও দুটি ব্যক্তির কোনো তাড়াহুড়ো নেই। একজনে নির্বাক শ্রোতা আর অপরজনে মনের মাধুরী তুলে কণ্ঠে তাকে ভালোবাসার জানান দিচ্ছে। আয়সা কিউন কার হুয়া জানান না মেন, জানান না, ও দিল সম্ভল যা জারা, ফির মোহব্বত করনে চলা হ্যায় তু, দিল यहन रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू, जिस राह पे है घर तेरा, अक्सर वहां से हाँ मेन हूं गुजरा, शायद यही दिल में रहा, तू मुझको मिल जे क्या पता, क्या है यह सिलसिला जानन ना, मेन जानन ना, दिल संभल जा जरा, फिर मोहब्बत करने चला है तू, दिल यहन रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू, कुछ भी नहीं जब दरमियान, फिर क्यों है दिल तेरा हाय ख्वाब बुनता, चाहा कि दीन तुझको बुला, पार ये भी मुमकिन हो ना सका, क्या है यह मामला जानन ना, मेन जानन ना, दिल संभल जा जरा, फिर मोहब्बत करने चला है तू, दिल यहन रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू, दिल संभल जा जरा, फिर मोहब्बत करने चला है तू। আবারও একদফা হাসির করতালির শব্দের আওয়াজের সাথে এতক্ষণের মুগ্ধতায় ঘেরা পরিবেশটার সমাপ্তি হল। কিন্তু সমাপ্তি হল না কেবল দুইজোড়া চোখের নীরব কথোপকথন। নীরবতায় ভালোবাসার প্রকাশ। আবে আর কত, বেচারা চোখজোড়ারে একটু রেহাই দে, হেদেরও তো একটু নিজেদের মধ্যে বিশ্রামের দরকার আছে, নাকি তোর মতো চেহারা দেখাই হেগো পেট ভরে। সাদিদ এবার আর পাল্টা উত্তর দিল না, মাথা চুলকে কেবল হাসল। আর আবারও আর চোখে একবার নীলাকে দেখে নিল, কেবলমাত্র দুই হাতের দূরত্বটুকুও যেন সাদিদের নিকট পাহাড় সমান। ছোট্ট তুলতুলে শরীরটাকে সর্বদা আষ্টেপৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে রাখতে ইচ্ছে হয়। সবাই সাদিদের গানের এত প্রশংসা করছে, পরিবেশ মুহূর্তেই এত জমজমাট, কিন্তু নীলা সেদিকে এখনো নির্বাক। শব্দগুলো যেন তার থেকে 1000 কিলোমিটারের দূরত্বে অবস্থান নিয়েছে। আর ইউ অলরাইট জান? সাদিদের মৃদু ঝাঁকানিতে নীলা হকচকিয়ে উঠল। সেটা লক্ষ্য করে সাদিদ মুহূর্তেই বিচলিত হয়ে পড়ল এবং উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে আমার পাখির? দেখি, তাকাও আমার দিকে। আরে বাবা, তাকাও না। নীলা মুখ তুলে তাকাল না, শুধু সাদিদের বুকে মুখ গোজে নিচু স্বরে বলল, আমাকে এখনই বাড়ি নিয়ে যান। সাদিদ হঠাৎ নীলার এমন পরিবর্তনে স্বস্তি পেল না। মনটা ভীষণ অস্থির হয়ে আছে, কিন্তু নীলার এমন ভেজা স্বর শুনে আর প্রতি উত্তর করতে পারল না। এমনিতেই রাত অনেক হয়েছে, তারা আর একটু পরেই ফিরে যাওয়ার উদ্দেশ্য রওনা দিত। কিন্তু নীলাকে এমন দেখে সাদিদ আর দেরিটুকু করল না। সবাইকে বলে তৎক্ষণাৎ নীলাকে নিয়ে রওনা দিল। গাড়ি চলেছে অনেকক্ষণ। রাতের ফাঁকা রাস্তায় সাদিদ কিছুটা অমনোযোগী হয়েই ড্রাইভ করে যাচ্ছে। নীলা সাথে থাকলে সে কখনো এমন দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করে না, কিন্তু আজ করে যাচ্ছে। ড্রাইভ করাকালীন তার সম্পূর্ণ নজরটুকু নীলাতেই আটকে রয়েছে, কিন্তু নীলার সেদিকে খেয়াল নেই। সে একধানে খোলা জানালার বাহিরে তাকিয়ে
পুরোটা রাস্তা সাদিদ এত কথা বললেও নীলা প্রত্যুত্তরে বরাবরই নির্বাক ছিল। সাদিদ নিজের অস্থিরতাটা আর আটকে রাখতে পারল না। ফাঁকা জায়গা দেখে তৎক্ষণাৎ গাড়ি ব্রেক করল। পাখি? নীলা এখনো নির্বাক। এমনকি সাদিদের দিকে একবার ফিরেও তাকাল না। সাদিদ এবার সিটবেল্ট খুলে নীলার দিকে ক্রমশ এগিয়ে গেল, তার বাহুতে চেপে নিজের দিকে ফিরাতেই। কখন থেকে? সাদিদ নিজের মুখের কথাটা শেষ করতে পারল না। গলাটা বোধহয় কেউ শক্ত করে চেপে ধরেছে। বুকটা তার অসহ্যকর এক ব্যথায় তোড়পাচ্ছে। সাদিদ এটা কিভাবে সহ্য করবে? তার পাখিটার চোখে যে জলের ধারা, তুলতুলে নরম মুখশ্রীতে নোনা জল চিকচিক করছে, মায়াবী আখিযুগলে যেন রক্ত জমেছে। সিঁদুররাঙা আবিরে চোখজোড়া টকটকে লাল, ফর্সা বর্ণের মুখটাতে লালচে আভা। কলিজা, কি হয়েছে তোমার চোখমুখ এমন কেন? শরীর খারাপ পাখি? ডক্টরের কাছে যাই? নীলা তারপরও কথা বলল না, শুধু ছলছলে চোখে নির্নিমেষ সাদিদের অস্থিরতা ভরা মুখটাতে তাকিয়ে রইল। সাদিদ যেন এবার পুরোপুরিই দিশেহারা। প্লিজ সে সামথিং, ফর গড শেক প্লিজ যান। আই ওয়ান্ট টু লিভ, আই ওয়ান্ট টু লিভ উইথ ইউ এন্ড আওয়ার বেবি, প্লিজ আই ওয়ান্ট টু লিভ। অঝোর ধারায় কান্নায় ভেঙে পড়ে নীলা সাদিদের বুকে হেলে পড়ল। সাদিদের কাছে এই চোখের জল সহ্যের বাহিরে। তার অবস্থা মুহূর্তেই পাগলপ্রায়। লক্ষ্মীটি আমার, এমন করে কাঁদে না যান। দেখি তাকাও। নরম মুখটা আজলা ভরে ধরে সাদিদ কপালও শব্দ করে চুমু দিল। সযত্নে ভেজা গাল থেকে চোখের জলগুলো মুছিয়ে দিল। তার নিজের গলাও যেন লেগে আসছে। আমি বাঁচতে চাই বাবুর আব্বু। আমি আমাদের ছোট্ট প্রাণটাকে নিয়ে অনেকগুলো বর্ষ বাঁচতে চাই। আমি এই ভালোবাসাগুলো ছেড়ে যেতে চাই না। আমি মরতে চাই না। আমি আরও বাঁচতে চাই। কান্না ভেজা কণ্ঠের এই আকুতি যেন সাদিদের কানে লোহিত ধাতুর প্রলেপ। অসহ্যকর এক যন্ত্রণা। তুলতুলে শরীরটাকে সাদিদ নিজের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল। ধরা গলায় এক প্রকার আকুতি জানাল, আমরা বাঁচব পাখি। আমাদের প্রিন্সেসকে নিয়ে অনেক অনেক বছর বাঁচব। ওর আধো বুলিতে মা বাবা ডাক শুনব, এক পায়ে দুই পায়ে ওর হাঁটা দেখব। আরও অনেক কিছু। আমরা অনেকদিন বাঁচব জান। তুমি কান্না থামাও। আমার সহ্য হচ্ছে না কলিজা। প্লিজ কান্না করে না। নীলার কান্না আজ থামবার নয়। ওইদিকে এমন করে কান্নার ফলে নীলার শরীর মুহূর্তেই খারাপ হবার আশঙ্কায়। সাদিদের অবস্থা বেহাল। সে তুলতুলে গালগুলোতে অজস্র চুমু খেল। তুমি আমার লক্ষ্মী পাখি না? এমন করে না, শরীর খারাপ করবে যে। সাদিদের এত আকুতিমিনতির পরও নীলা হেঁচকি তুলে কান্না করছে। নিজের ভাগ্যকে বোধহয় তার নিজেই নজর লেগে গিয়েছে। নতুবা এত স্বামী সুখ পেয়েও কেন হাতেগোনা দিনটুকু তার ভাগ্য নিয়ে এসেছিল? তার যে ভালোবাসা চায়, এমন অন্তরালের ভালোবাসার মায়ার বাঁধন ছেড়ে সে কিভাবে যাবে? তার যে সহ্য হচ্ছে না। সৃষ্টিকর্তা কি একটুখানি রহম করবেন না? সাদিদ এবার নীলাকে ছেড়ে দিয়ে নিজের চুলি টেনে ধরল। এই কান্নার আওয়াজ তার সহসীমার বাহিরে। কান্না থামাও নীলাঞ্জনা। আই সেইড স্টপ দ্য ক্রাইং ড্যাম ইট। সাদিদের রাগীস্বরের ধমকিতে কাজ দিল। নীলার কান্নার বেগ না থামলেও অভিমানী মেয়ে মুখ চেপে কান্না বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। সাদিদ একবার সেদিকে তাকিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলল। না, আর এই দৃশ্য সহ্য করে যাওয়া সম্ভব নয়। নিঃশব্দে গাড়ির ভিতরকার লাইট এবং হেডলাইটের আলো নিভিয়ে দিয়ে সে ড্রাইভিং সিট থেকে বাহিরে বেরিয়ে আসল এবং দ্রুত পায়ে এগিয়ে এসে পিছনের দরজা খুলে দিয়ে নীলার পাশের দরজাটাও খুলে দিল এবং মুহূর্তেই তাকে আলতো করে পাজাকোলে তুলে নিল।
যেভাবে যত্নে সহকারে কোলে নিয়েছিল সেই একইভাবে তাকে কোলে নিয়েই পিছনের সিটে এসে বসল। এই পুরোটা সময় নীলা অবাক হলেও কান্নার বেগ থামাতে পারেনি। কান্না ভেজা চোখেই নিঃশব্দে সে সাদিদের এইসব পাগলামি দেখে গেল। কিন্তু এতেই যে শেষ হবার নয়। ভালোবাসার পাগলামি যে কেবল শুরু। পিছনের সিটে এসে বসার পর মুহূর্তেই বোধহয় বন্ধ গাড়িতে একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। প্রবল আশ্লেষে সাদিদ নীলার নরম অধৈর্যগোল নিজের মধ্যে নিয়ে নিল। লাগাতার বিরামহীনভাবে ভেজা ঠোঁটজোড়া একই সাথে মিলিত হতে লাগল। নীলা বোধহয় এতটা পাগলামিও আশা করেনি। তার চোখজোড়া হিসেবের চেয়ে বড় আকার ধারণ করেছে। অপরদিকে সাদিদ চোখ বন্ধ করে একমনে প্রিয়তমার গোলাপের পাপড়ির ন্যায় নরম ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। এতটাই বিভোর যে অবাধ্য হাতগুলো কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে সেদিকেও তার খেয়াল নেই। আর থাকবেই বা কেমন করে? এতক্ষণ পাখিটাকে কান্না বন্ধ করতে বহুত বারণ করে গিয়েছে। কিন্তু তার নরম পাখিটা যে কথা শুনতে অনিচ্ছুক। তাই এবার সাদিদকেই তার কান্নায় লাগাম টানতে হতো। একাধারে এমন উষ্ণ ভালোবাসাময় আদরের পর নীলার আবেশে শরীর অসাড় হয়ে যাচ্ছে। সাদিদের বাহুবন্ধনী এতটাই প্রবল যে ছুটবার সম্ভাবনা একেবারেই দুর্লভ। তাই আবেগে আবেশে শরীরী উত্তেজনায় নীলাও সাদিদের ঘাড়েগলায় জড়িয়ে ধরেছে। এতক্ষণের আদর যেন নীলার এক কদম এগিয়ে আসাতে আরও প্রখর হল। সাদিদ নীলাকে নিজের সাথে আরও ঘনিষ্ঠভাবে মিশিয়ে নিল। প্রিয়তমা যে এখন কেবল প্রাণোচ্ছল রমণী নয় বরং তার অনাগত সন্তানের মা, সেদিকে পাগল বাবার বিন্দুমাত্র চিন্তা নেই। সম্পূর্ণ বিষয় মাথায় রেখেই সে শরীরী উত্তেজনায় প্রিয়তমাতে ডুব দিয়েছে। অবাধ্য হাতগুলো ততক্ষণে নীলার ঢিলেঢালা জামার জিপারে গিয়ে ঠেকেছে। খুবই অভ্যস্তভাবে সাদিদ অন্ধকারেই নীলার কামিজের জিপ খুলে দিল। অতপর নগ্ন পিঠে চলতে থাকল নিজের পুরুষালী হাতের অসহ্যকর আদর। নীলা ক্ষণে ক্ষণে কেঁপে উঠতেই সাদিদ ঠোঁট ছেড়ে দিল। নরম শরীরের গলায় মুখ গোজে ভেজা ঠোঁটের চুমু দিতে লাগল। কাঁধে, পিঠে, গলা, গালে, কপালে কোথায় কোথায় ভেজা ঠোঁটের চুম্বন পড়ল না। প্রিয়তমার তুলতুলে নরম শরীরটার প্রত্যেকটা ভাঁজে যেন সাদিদ নিজের ছোঁয়া দিতে ব্যস্ত। নরম বুকে বলিষ্ঠ হাত পড়তেই নীলা এবার লজ্জায় কুকড়ে গিয়ে সরে যেতে চাইল। কিন্তু সাদিদ এত সহজে দিল তো? তাকে কষ্ট দেওয়া, তাই না? তাই এবার সে ও কষ্টের ভাগ ফিরিয়ে দিবে। কিন্তু স্বামীর দেওয়া পরম সুখের কষ্ট। বুকে আলতো করে চাপ প্রয়োগ করে সাদিদ নরম বুকে মুখ গোজল। ছোট্ট বড় অসংখ্য চুমুর বন্যায় প্রিয়তমার কান্নার সাথে সাথে সে নিজেও থেমে গেল। বুকে মুখ রেখেই সাদিদ মাথা তুলে নীলার মুখপানে তাকাল। নীলার একটা হাত সাদিদের কালচে বাদামি চুলে আর অপর হাতটি অনবরত নিজেকে সামলাতে সাদিদের ঘাড়ে খামচে আঘাত করে যাচ্ছে। নীলার নিঃশ্বাস ইতিমধ্যে ঘন হয়ে এসেছে। সাদিদের নিজেরও একই অবস্থা। কিন্তু আর সামনে যাওয়া সম্ভব নয়। শরীরের খিদে জেগে উঠলেও সাদিদ সেগুলাকে নিঃশব্দে ধমকে বিদায় করল। অতপর ঘর্মাক্ত মুখটা নীলার খোলা বুকে ঘষে মুছিয়ে নিয়ে মাথা উঁচু করল। গোলুমলু মুখটা তিরতির করে কেঁপেই চলেছে। নিঃশব্দে চুলে আলতো করে হাত বুলিয়ে সাদিদ নীলার মাথাটা নিজের বুকে চেপে ধরল। কয়েক মুহূর্ত নীরবতায় কেটে যেতে সাদিদ গম্ভীর কিন্তু নরম স্বরে বলে উঠল, আর কখনো যেন এমনটা না শুনি পাখি। আজকেই ফার্স্ট এবং আজকেই লাস্ট। এই শব্দটা উচ্চারণ করা তোমার জন্য নিষিদ্ধ। আমি এটা তোমার ডিকশনারিতে বরদাস্ত করব না, কোনোভাবেই না। নীলার এতক্ষণে কান্না, কষ্ট, আবেগ ভুলে গিয়ে হাসি পেল এবং সে আটকাতে না পেরে নিচু স্বরে হেসেও ফেলল এবং সেটা মুহূর্তেই সাদিদের কাছেও স্থানান্তরিত হয়ে গেল। সে নিজেও তার হাসি দেখে নিঃশব্দে হেসে নীলার মাথায় চুমু খেল এবং জামার জিপারটা লাগাতে হাত দিল। নীলা আবারও তাতে লজ্জা পেয়ে মাথা নিচু করতেই সাদিদের দুষ্টুমিরা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠল।
আগেও তুলতুলে ছিলে, কিন্তু প্রিন্সেস আসার আগমনে আরও বেশি তুলতুলে হয়ে গিয়েছ পাখি, শুধু আদর করতে ইচ্ছে হয়। সারাটা দিন নরম শরীরটাকে নিজের সাথে মিশিয়ে রাখতে ইচ্ছে হয়। আমার এত ইচ্ছেগুলো কি পূরণ হবার নয়? নীলা উত্তর দিতে পারল না। আরেক দফা এমন লাগামহীন কর্মকাণ্ড এবং কথাবার্তায় কুকড়ে গিয়ে লজ্জার স্থানেই মুখ লুকিয়ে নিল। ঈষৎ দিনশেষে কি লজ্জাটাই না তার প্রাপ্য ছিল? এখনও শরীরে যেন লজ্জার বিষাক্ত নীল বিষেরা নিজেদের কার্যসিদ্ধিতে মত্ত রয়েছে। চলবে।